আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন শামসুল ভাই? এই তো আছি, আলহামদুলিল্লাহ। বাবু ভাই কি জয়েন করে নাই নাকি? হ্যাঁ ভাইয়া, আসছে, লাইনে আছে। আচ্ছা আচ্ছা। ও ও হ্যাঁ ইয়া তবে ভাই আজকে যে বিষয়টা আমি প্রথমে বলতে চাচ্ছিলাম, বাবু ভাই লাইনে আছে না? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া আছে লাইনে। আচ্ছা, যে বিষয়ে বলতে চাচ্ছিলাম, আমাদের যে সমস্যাটা হচ্ছে, দেখা গেছে যে একটা সেশন শেষ করতে গিয়ে আমাদের যে টপিক মূল বিষয় যেটা থাকে হুম সেটা আহ, মধ্যে অনেকটা ইন্টারাপ্টেড হয়। তো হুম। এরকমটা করা যায় না যে যে বিষয়টা আমাদের আলোচনা হচ্ছে বা যে শীটটা ভাই দিছে, এইটা আলোচনা শেষ করার পরে আমাদের প্রশ্ন উত্তরের জন্য 20 মিনিট থাকবে, এর মাঝখানে কেউ ইন্টারাপ্ট করবে না। না, যদি ভাইয়ের আমি বলি যে ভাই যেটা বিষয়ে আলোচনা করতেছে ওইটা আহ, যতটুকু উম, মূল বিষয় সেটা আলোচনা করার পর যদি কারো সমস্যা থাকে, ভাই যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে আমরা প্রশ্ন করবো। আদারওয়াইজ বাকি যে কোশ্চেন গুলো সেগুলো আমরা আমরা সেশনের শেষে 20 মিনিট সময় নেই, যে ওই সময়টায় আমরা প্রশ্ন করবো। হ্যাঁ, ঠিক আছে, তা আপনার না কথা হলে দেখা মূলত সমসাময়িক সাময়িক বিষয়ের জন্য এখন যে কিছু প্রশ্ন আছে রিলেটেড, একদম টপিকস রিলেটেড। হ্যাঁ ওই হ্যাঁ, প্রশ্নগুলো সেটা ওই কথা করা যায়। ওই প্রশ্নগুলো সাথে সাথেই হয় এবং সাথে সাথে উত্তর হলে ভালো হয়, সবার জন্য ক্লিয়ার হয়। ভালো হয়, আর হ্যাঁ। আর যে হ্যাঁ, যে প্রশ্নগুলো আছে একেবারেই এটা মানে আমাদের যে মূল বিষয়ের সাথে, আজকের টপিকের বিষয়ের সাথে বাইরে। বা আমাদের ক্লাসের বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ত না, ওই প্রশ্নগুলো আমরা লাস্টে 20 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট সেশনে নিতে পারি। এটা ভাইয়ার ওপিনিয়নের মাধ্যমে আমরা সুন্দরভাবে নিলে ভালো হয়। এক্ষেত্রে মনে হ্যাঁ, হয় সেটাই। মূল টপিক তো ভালোভাবে চলবে, কন্টিনিউয়াসলি হবে। প্লাস হচ্ছে সাথের বিষয়গুলো যেটা ভ্যাটের বিষয়ে অন্যান্য নলেজটাও গ্যাদার করা দরকার, সেই নলেজ গুলো সহজে সুন্দরভাবে আয়ত্ত করা যাবে। মানে হয় কি, যে আপনার যে বিষয়টা ভাই আলোচনা করতেছি, আলোচনা শেষ করার পরে এইখানে যদি আমাদের কোনো সমস্যা হয়, সেটা আমরা শেষে গিয়ে কোশ্চেন করবো। কারণ হয়তোবা ভাই ফার্স্ট পেজে আলোচনা করতেছি, আমি যে কোশ্চেনটা করবো সেই কোশ্চেনটার অ্যান্সার হয়তোবা সেকেন্ড পেজে আছে, হয়তোবা ভাই এর পরে আলোচনা করবে, কিন্তু আগে ইন্টারাপ্ট করতে গিয়ে দেখা যায় যে লং টাইম একটা সময় চলে যায়। আর দেখা যায় যে যে কোশ্চেনটা আমি আগে করছি, পরবর্তীতে ওই অ্যান্সারটা ঠিকই আলোচনা করা হয়, কিন্তু এর আগে আমাকে কোশ্চেন করতে গিয়ে সময়টা নষ্ট হয়। হুম হুম, রাইট। ঠিক আছে, এই জন্য প্রশ্ন উত্তরটা শেষে রাখলে ভালো হয়। আমরা যারা ভাইয়ের মতো আলোচনা করা। যারা আছি প্রশ্নকর্তা, প্রশ্ন করি সমসাময়িক বিষয়ের বাদ মানে মূল আলোচনার বাইরের প্রশ্নগুলো সাধারণত লাস্টের দিকে করার চেষ্টা করলেই ভালো হবে। ভাই, আমরা যারা শুনতেছি যাক সবাই এটা একটু আপনাদের আমরা আসলে অভিমত চাচ্ছি যে মূল যে বিষয়টা ভাই মূল আলোচনা করতেছে বা করে ওই বিষয়ের বাহিরে যদি কোনো প্রশ্ন থাকে ভ্যাটের রিলেটেড, ওই প্রশ্নগুলো আমরা চাচ্ছি লাস্টে নিতে। আপনারা কি বলেন? এখন এই অ্যানাউন্স করা দরকার নাই, কারণ এখন তো আমরা সবাই জয়েন করি নাই মাত্র। এখন 27 জন, আমাদের যে জায়গায় 50+ হয়ে যায়। টোয়েন্টি এই সেভেন যখন প্লাস আলোচনা শুরু করবে তার আগে, হ্যাঁ টোয়েন্টি তার প্লাস আগে, হ্যাঁ 20+, তার আগে হ্যালো ভাইয়া। একটা অ্যানাউন্স করে দেবে ভাইয়া যে ভালো হ্যাঁ বলে। আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। ভাইয়া আচ্ছা, ভালো আছেন? আপনাদের আপনাদের এই ইয়েটা শুনলাম, আলোচনাটা শুনলাম। হ্যাঁ, আমি বলি এখানে একটু, সেটা হলো যে আমি যখন আলোচনা করব, যখন বলবো যে এটা কেউ বুঝছেন কিনা, হ্যাঁ, বা বুঝেন নাই, তখন ওইটার সম্পর্কে কোশ্চেনটা করিয়েন। ঠিক আছে? যদি কেউ না বুঝতেও পারে, একটা টপিক বোঝাচ্ছি, যখন বললাম যে কে বোঝেন নাই, এটা বলেন একটু, হ্যাঁ, তখন এটার উপরে একটা কোশ্চেন গুলো করিয়েন। ঠিক আছে? আর বাড়তি যদি এটার বাইরে যদি কোনো কোশ্চেন থাকে, আমরা সেশনের লাস্টে গিয়ে আমরা সময় দিলাম 10-15 মিনিট। তখন আপনার যদি কোনো ব্যক্তিগত ব্যক্তিগত কোশ্চেন, তো এমনিও আমি সলিউশন তো দিচ্ছি। হ্যাঁ, প্রতিদিন দিচ্ছি, সবাইকে দিচ্ছি। হ্যাঁ, সবাই SMS দিচ্ছে, সবাই ফোন দিচ্ছে, বা আমিও ফোন করে মানে সলভ গুলো করে দিচ্ছি। এদিক থেকে সমস্যা হওয়ার কথা না। তো ক্লাসের মধ্যে যেগুলো একদমই বুঝবেন না, তখন প্রশ্ন করিয়েন। হ্যাঁ, আর যে আর জিনিসগুলো আমি ভাইয়া আপনাকে 6.6। জি, ভাইয়া বলেন। আপনাকে ভাইয়া ধন্যবাদ আসলে, মানে সবার পক্ষ থেকে ধন্যবাদ।
অনেক উপকার হচ্ছে ভাইয়া, ধন্যবাদ। না, সেটা উপকার হলে আমি আমি সার্থক, আমি উপকারের জন্যই এটা করতেছি। হ্যাঁ, ঠিক তো আছে ভাইয়া। এখানে এত মানে আমি এত যে জানি বা এত বিশাল কিছু বা বিশেষজ্ঞ এরকম কোনো কিছুই নয়। হ্যাঁ, আমিও স্টুডেন্ট, আমিও শিখতেছি। তো এই শিখাটাই আমি শেয়ার করতেছি। শেয়ার করলে ঠিক কি আছে। হয়, আপনিও শেয়ার করবেন, আপনিও শেয়ার করেন সবার সাথে, বুঝছেন? এটা হলো সবচেয়ে বড় জিনিস। যে আমরা দেখছি যে আমি যে যেটা দেখছি যে মানে এতদিন 10 বছর বা আমার 11 বছর কাজ করাতে হয়ে যাচ্ছে। তো আমি তো দেখতেছি যে ভ্যাট যারা ডিপার্টমেন্টে যারা জব করে সেখানে আমি মানে কতগুলো ইয়া পাইছি, আমি পাইনি বাট আমি আমি তো দেখছি আশপাশ বা অন্যান্য জবে বা অন্যান্য ছেলেপেলে মানে বক্তব্য শুনছি। তো আমি যখন দেখছি যে আহ, অনেক ডিপার্টমেন্টে হ্যাঁ বসেরা নাকি শিখায় না, বুঝছেন? এটা আমি মানে খুবই মর্মাহত যে আমার আমার এই আবুল খেয়ার অনেকগুলা ইয়া আছে, ইয়া আছে তো, মানে ইউনিট আছে, সেগুলা থেকেও শুনছি যে বসেরা নাকি কাজ ধরে থাকে। হ্যাঁ, আপনার রিটার্নটা পর্যন্ত করতে দেয় না, এরকম অন্যান্য একটা কোম্পানি থেকে একজন ভাই মানে আমাকে জানাইছিল যে ভাই উনি মানে সব ধরে রাখে, মানে রিটার্নটা যে আমরা একটু দেখবো বা ইয়ে করবো এগুলা কোনো কিছুই করতে দেয় না, শুধু চালান কাটাই। হ্যাঁ, তো সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয়েছে যে মানে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে আমি এই যে রিটার্নের যে জিনিসগুলো আমি দেখাচ্ছি, হ্যাঁ, এটা থেকেই কিন্তু আমার মনের ভিতরে একটা ইয়ে আসছে যে রিটার্ন নিয়ে অনেকেই মানে কাজ করে কিন্তু রিটার্ন সম্পর্কে জানে না, 4.3 সম্পর্কে জানে না, কিভাবে তৈরি করে। হ্যাঁ, এগুলা ধরে রাখে সবাই। তো সেই ক্ষেত্রে আমার আইডিয়াটা থেকে এই জিনিসটা মানে করার একটা ইয়া হয়েছে, যে অভিপ্রায় হয়েছে যে আমি সবাইকে একটু এটা শিখাবো। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। জি ভাই, আসলে আপনার এই চিন্তা ভাবনাটার জন্য আমরা কৃতজ্ঞ, যারা আমরা শিখতেছি, প্রতিনিয়ত শিখবো ইনশাল্লাহ। আর সবাই সবাইকে কোঅপারেট করবো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো ভ্যাটে অনেক কিছু কিছু জিনিস আছে, ভাষাগুলো হ্যাঁ অনেকে বোঝে না, যারা নতুন চাকরি করে ভাষা তো বুঝবেই না যে ভ্যাটে কি। আমি যখন চাকরিতে ঢুকছি তখন কিন্তু ভ্যাটের এই যে একটা জিনিস ভটাও জানতাম না। ঠিক আছে, এখন মার্শাল্লাহ এমন পর্যায়ে মানে শিখছি যে আমার যে বস, আমি যে বসের মাধ্যমে শিখছি, সেই বসের বস এখন ফোন করে আমার কাছ থেকে অনেক কিছু জিনিস মানে জানে না। ঠিক আছে, যে আমার লেভেলটা এখন স্যারের সামনে এরকম হয়ে গেছে। উনি মানে এমন প্রশংসা করে আমার, যেটা কল্পনা করা যাবে না। ঠিক যাক, আছে। আলহামদুলিল্লাহ, তো ভালো। চেষ্টার এটা হলো সবচেয়ে বড় কথা, আমার বসের প্রতি কৃতজ্ঞতা। হ্যাঁ, আমি আমার বস আমাকে শিখাইছে, আমাকে মানে খুব ভালোভাবে নিছিল আমার বস, এখনো আছে, এখনো উনি, এখন তো আমি আগে মানে অন্য ইউনিটে, উনি তো আরেকটা ইউনিটে। তো ওনার লেভেল দেখেন যে আমি অফিসার ছিলাম, অফিসার থেকে কিন্তু এখন ম্যানেজার হয়েছি। তো সেখানে আমি আবুল খায়ের গ্রুপের মতো জায়গাতে ম্যানেজার হওয়া মানে বিশাল ব্যাপার এটা। ওনারা 25 বছর পরে উনি আসে কেবল ম্যানেজার। হ্যাঁ, আমি এই 4 বছর এখানে আবুল খায়ের 8 বছর চাকরি করে আমি ম্যানেজার হয়ে গেছি। তো এগুলা হলো যে আসলে স্যারদেরও একটা বসদেরও কিন্তু একটা ইয়ে লাগে, যে বসেরা বসেরা যদি সুনজর না দেয় ছেলেপেলে কিন্তু উঠতে পারে না। ঠিক আছে। আর যারা চেষ্টা করে সেটা তো আলাদা জিনিস, এই জন্য বসদের নজরে থাকতে হয়, বসদের সঙ্গে ভালো বিহেভ করতে হয়। হ্যাঁ, বসের বদনাম করা যাবে না। হ্যাঁ, যেহেতু ভালো না লাগে আপনাকে সুন্দর করে ওখান থেকে চলে যেতে হবে। তো বসদের অবশ্যই আপনি যতটুকু পারবেন সম্মান করে চলার চেষ্টা করবেন, লিয়াজু মেনটেন করেই চেষ্টা করবেন। ঠিক আছে। আর ভ্যাটের চাকরিটা যারা আমরা যে লেভেলে জব করি এটা লিয়াজু মেনটেন ছাড়া জব করা যায় না। ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে যারা চাকরি করেন ভ্যাটে একদম মানে ডেডিকেটেড, বুঝছেন, তারা আমাদের গ্রুপে থাকেন। ইনশাল্লাহ আমি যতটুকু শিখবো আমি সবার মাঝেই শেয়ার করবো এটা। ঠিক আছে। আর যারা অনেকেই আছে দেখেন যে এখানে গ্রুপে ঢুকছে এমনি মানে ইয়া করার জন্য। ইনশাল্লাহ। ঠিক আছে, মানে কিছু ফাজলামো করার জন্য কিছু লোকজন আছে। তো এখানে দেখেন যে সেদিন একটা দেখলাম যে সে ট্যাক্স এর বস। হ্যাঁ, একটা ট্যাক্স এখানে আমাদের এখানে অ্যাড দিতেছে। এর জানা উচিত ছিল যে এখানে আমরা সবকিছু ফ্রি করি। ঠিক আছে। তো আমার ট্যাক্স রিটার্ন আমি কিন্তু আমার যত ট্যাক্স আমি নিজেই করছি, আমি নিজে শিখে নিজেই করছি, কিন্তু এবারে ওই যে এগুলো তো করতে যাই আমি ওটা ঘাটাঘাটি করতে পারি নাই ভালো মতো, বা করিও নি। দেখছি যে এখানে আপনাদের এখানেও অনেক এক্সপার্ট আছে ট্যাক্স পারে। ইনকাম ট্যাক্সটা আমি কিন্তু একজনকে দিয়েছিলাম, ও কিন্তু আমাকে সুন্দর করে করে দিচ্ছে জিনিসটা। ঠিক আছে, এই যে একটা হেল্প হয়েছে না। তো এই যে হেল্পিং যে হেল্পিং মাইন্ড গুলো থাকতে হবে। হ্যাঁ, হেল্পিং যখনই মাইন্ড থাকবে দেখবেন যে আপনি একজনকে হেল্প করবেন, আল্লাহ বসে থাকবে আপনাকে হেল্প করার জন্য। ঠিক আছে। তো কাজে আপনারা মানে শিখার পরে আপনি যাকে পারবেন মানে আপনি কেউ যদি কোনো প্রশ্ন করে উত্তরগুলো দিবেন, হ্যাঁ, যে সুন্দর করে উত্তর দিবেন, রিফারেন্স সহকারে উত্তর দিবেন। ঠিক আছে। তাহলে দেখবেন যে আপনি শিখতে পারবেন।
তাছাড়া কিন্তু এই যেমন গ্রুপে যেগুলো প্রশ্ন হয়, হ্যাঁ, আমি কিন্তু ওই যে ভ্যাট ট্যাক্স এ টু জেড যেটা, এগুলা এগুলা তো আমি উত্তর দিতাম, আগে অনেক উত্তর দিতাম, যে শিখি বই বের করে শিখতাম, যে কি প্রশ্ন করেছে উত্তরটা দিই, তো একটা বই বের করে একটা জিনিস নিয়ে শিখতাম, ঠিক আছে। তো ওই প্রশ্ন উত্তরগুলো দিতাম রেফারেন্স সহ, এইভাবেই শিখছি, ঠিক আছে। কিন্তু পড়তে হবে, পড়তে না পড়লে, আমি ধরেন যে আমি ক্লাস করাচ্ছি, আপনার মাথায় ঢুকলে ভালো, আর যদি না ঢোকে, যদি বই না ঘাটেন, তাহলে কিন্তু আপনার এগুলা ছুটে যাবে মাথা থেকে। হ্যাঁ, এই জন্য প্রতিদিন মানে একটু বসে, অফিসে বসে আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক একটা টপিক্স পড়বেন, ঠিক আছে। টপিকস গুলো একটু দেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে একটা জিনিস শিখে যাবেন। যেমন এই 6.6 তো মোটামুটি মানে সবাই জানার কথা, হ্যাঁ। কিছু একটা জিনিস আছে যে ওটা মনে হয় অনেকে জানে না, বা এরকমও আছে ভাইয়া যে এক মিনিট, কিছু জিনিস আছে। জাস্ট 30 সেকেন্ড একটা এই নিচ্ছি। আমাদের রেকর্ডিং আরেকজন করতেছিলেন, ইসমাইল ভাই কি আছেন লাইনে? পিসি থেকে একজনের রেকর্ডিং এর অ্যাক্সেস দিতে চাচ্ছিলাম, কি করবেন? কারণ একটা লাইন কেটে গেলে তখন রেকর্ডিংটা ভেঙে যায়। আছেন কেউ? পিসি থেকে ঢুকছেন, আমাকে একটু হেল্প করেন। আপনি কি শুনতে পাচ্ছেন? পিসি থেকে কেউ ঢুকে থাকলে আমাকে সুবীর একটু সাহা, হেল্প। সুবীর সাহা মনে হয় কি মেসেজ করে, সুবীর সাহা ভাই। সুমেশ সাহা ভাই। আপনি কি ইউজ করছেন? উম, সুবীর সাহা ভাই, আপনাকে আমি রেকর্ডিং এর অ্যাক্সেসটা দিচ্ছি, আপনি কাইন্ডলি একটু রেকর্ড করেন। আপনি কি রেকর্ডটা অন করেন? তো ঠিক আছে, আমরা শুরু করি। ভাইয়া শুরু করেন। 47, আমাদের এখন 48 পার্টিসিপেন্ট, আমরা সবাই। এই যে যারা আসছে এখানে, ধরেন যে তারা কিন্তু আসলে শেখার জন্যই আসছে, হ্যাঁ, যারা ডেডিকেটেড, এগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক লোকজন, কিন্তু সবাই আসে নাই। কিন্তু এই যে এই ধরনের ভাইদেরই কি দরকার এখানে, যারা এই দেখেন যে এত ব্যস্ততার মাঝেও যে আমরা ঢুকতেছি এখানে যে একটা আলোচনা করার জন্য, এই যে শিখার আগ্রহটা, ওনারাই শিখবে, হ্যাঁ, যারা ভ্যাটে কাজ করার জন্য বলছি, যারা ভ্যাটে ডেডিকেটেড, যারা কাজ করবেন বা করতেছেন, হ্যাঁ, তারা সঙ্গে থাকেন, আল্লাহর মধ্যে অনেক কিছু শিখবেন। উম, এখানে আমরা দেখেন যে আমরা শুরু করি। ভাইয়া আহ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। মনে আসলাম, ভাইয়া কিছু আমাদের বলবেন? জি বলেন। আপনি তো রিটার্ন নিয়ে ক্লাস নিচ্ছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব আমাদের যে 6.1, যে বিষয়টা কনজাম্পশনের যে কলামটা, ওই হুম। কনজাম্পশনটা কিভাবে হয় ওইটা নিয়ে যদি একটা ক্লাস রাখতেন, একটা বা দুইটা, আপনি যেটা ভালো মনে করেন আর কি। কনজাম্পশনের ইস্যুটা ভাইয়া বুঝি না। ওই দিন স্যারকে ও। জিজ্ঞেস করছিলাম, স্যার বললো যে পুরো ফ্যাক্টরি ঘোরার জন্য। এখন যে আমি তো র মেটেরিয়াল সম্পর্কে ধারণা রাখছি, স্টোরেও আমি আচ্ছা। মাস শেষে ক্লোজিং গুলো দেখি। হ্যাঁ, ঘুরে যদি শিখতে হয় বুঝতেছি না, তো আপনাকে এই কারণে আচ্ছা, শেয়ার ঠিক করা। আছে, ঠিক আছে, আমি শিখাবো, শিখাবো। কেবল এই যে আমার ফর্মুলা শুরু করছি তো, ইনশাল্লাহ হ্যাঁ, 6.1, আর 6.2। ভাইয়া রিটার্নের হ্যাঁ। বিষয়ে বলবো যে একটা রিটার্ন ভালোভাবে সাবমিট কিভাবে করে এটা জানার জন্য আমি সাভার থেকে মতিঝিল গিয়েছি একটা ক্লাস করার জন্য, বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত। আর মাশাআল্লাহ। এখানে তো আমি পিজিডিও করছি, তবে ভাইয়া আপনি আপনার যেভাবে মতামতটা লাস্টের দিকে দেন। ভাইয়া যেহেতু ক্লাসটা স্টার্ট করছে, একটু জাস্ট মতামত আপনার না, কৃতজ্ঞতা মতামতটা প্রকাশ করে লাস্টে। আর কি ভাইয়ের ক্লাসের উপরে। আচ্ছা, সমস্যা না, বলুক বলুক, সমস্যা নেই। হুম হুম। আহ, না, উম, এখন একটা রিটার্নের জন্য আমি সাভার থেকে মতিঝিল গিয়েছি 1,000 টাকা হুম, পেমেন্ট করে। তো সেই জায়গায় আমি মোটামুটি আপনার প্রতিটা ক্লাসের রিটার্ন হুম, স্টাডি গুলো আমি ফাইল করে রাখছি, এগুলো প্রতিদিনই আমি প্র্যাকটিস হুম, করি একটা বা দুইটা। হুম। তো থ্যাংক ইউ, মোটামুটি থ্যাংক ইউ। আউটপুট অনেক পাচ্ছি ভাইয়া, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, পাবেন, আর সমস্যা হলে ফোন দিবেন, হ্যাঁ, কোনো কিছু জানতে চাইলে ফোন দিন, সমস্যা নেই, শিখাই দেবো। যাইতে হবে না, মতিঝিল যাইতে হবে না, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। এই যে আমরা একটা, যারা নতুন আসছেন তারা একটু দেখেন যে মূসক 6.6, হ্যাঁ, এটা হলো, আমরা যে ভিডিএস নিয়ে এত কথা বলি, হ্যাঁ, আমাদের তো এটা সবাই জানেন যে ভ্যাটে মূল জিনিস হলো এই যে রিবেট, হ্যাঁ, 9.1, তারপরে আপনার এই যে 6.6 যেটা ভিডিএস, হ্যাঁ, এই জিনিসগুলো আপনার ধরেন যে একদম ভ্যাটের জন্য গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। যারা 4. এক কথা 4টা জিনিস দেখেন, আপনার এই 4.3, 9.1,
আর ধারা 46 মানে রিবেট, হ্যাঁ, আর আমাদের ভিডিএস। এই উচ্চ কর্তন নিয়ে যত ঝামেলা, এই যারা বোঝে না এই ঝামেলাগুলো করতেছে, হ্যাঁ। তো মোটামুটি উচ্চ কর্তন যারা বোঝে তারা কিন্তু ঝামেলা করবে না, ঠিক আছে, ঝামেলায় পড়বে না এটা। যেমন আমি এখানে আসার পরে আমার ডিরেক্টর স্যারই আমাকে ভিডিওস কিছু কিছু কাটতে দিচ্ছিল না। ওই যে 5% চালান দিলে 7.5% কাটতে হবে, এইটা উনি মানতো না, ঠিক আছে। পরে ওনাকে বুঝায় উনিও মানছে, ওনাকে মানাইতে বাধ্য, ঠিক আছে। তো এগুলা জিনিস মানে যারা জানে তাদেরকে বুঝাইতে হবে যে এটা আসলে এইভাবেই হবে, কোনো বুদ্ধি নাই তো, এটা আসলে জিনিসটা রং। বাট আইন তো করে দিছে, আইন করার জন্য তো আমাদের মানতেই হবে, হ্যাঁ। তো কাজে এই জিনিসগুলো আপনাকে খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হবে। যারা নতুন আসছেন তারা মাথায় রাখেন যে আপনাকে ভ্যাটের কোনো কিছু শিখতে গেলে আপনাকে আগে প্রথমে জানতে হবে আপনার রিবেট সম্পর্কে, হ্যাঁ। এই রিবেট গুলো কিভাবে নেয়, এই রিবেট পার্সেস গুলো কোনগুলো রিবেট হয়, কোনগুলো রিবেট হয় না, ঠিক আছে। তারপর আপনার ওই রিবেটের ক্ষেত্রে তখন দেখবেন কোনগুলো ভিডিএস কাটে, কোনগুলো ভিডিএস কাটতে হয় না। তো ভিডিএস এর যে জিনিসগুলো আছে, হ্যাঁ, রেসারও আছে, আপনার আইন আছে, সেগুলো জানতে হবে, ঠিক আছে। তারপর আপনি পারচেস করলেন, আপনার ভিডিওস কাটলেন, আপনি ধরেন যে এখন এই 4.3 যে প্রোডাক্ট ডেলিভারি দিবেন, ঠিক আছে, তো 4.3টা কিভাবে করতে হয়, এই জিনিসগুলো যদি আপনি জানেন মোটামুটি ধরেন যে 50% আপনি জেনে যাবেন, ঠিক আছে। ভ্যাটের হলে এটা একটা ইয়া তো, সেখানে একটা পার্ট আমাদের, এটা আমি ভিডিওস নিয়ে আলোচনা করব না এখানে। আমরা আজকে আলোচনা করব যে ভিডিওস মানে কিভাবে এটা 6.6টা কিভাবে ক্রিয়েট হয়, 6.6টা কে দেয়, কতদিনের মধ্যে দেয়, হ্যাঁ। তো এটা সমন্বয় করার সময়টা কত, এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো 6.6 সম্পর্কে, ঠিক আছে, বিডিএস নিয়ে নয়। যে 6.6টা পাওয়ার পরে বা কে করে, বা কি যারা করে তারা কিভাবে করে, আর যারা পাবে তারা কিভাবে এটা মানে কাজে লাগায়, ঠিক আছে, এই জিনিসটা নিয়ে আমরা করবো এটা। ধরেন যে যারা উচ্চ কর্তনকারী, হ্যাঁ, যারা উচ্চ কর্তন করার পরে তাকে 6.6 একটা ক্রিয়েট করতে হয়। তো 6.6টা ক্রিয়েট কিভাবে করে এইটা আমরা জানবো আজকে। তো এটা যারা জানেন তারা খুবই ভালো, আর যারা জানেন না তারা মনোযোগ দিয়ে শোনেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস, হ্যাঁ। এটা আপনার যারা নতুন চাকরি করে বা চাকরি করবে তারা কিন্তু এটা জানতে হবে যে 6.6টা কিভাবে ক্রিয়েট হয়। যে ধরেন যে একটা ভিডিওস আমরা কাটছি, ভিডিওস কাটার পরে এই যে দেখেন 6.6, এটা কি দেখা যাচ্ছে, শেয়ারটা দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। জি, দেখা যায়। দেখা যাচ্ছে আচ্ছা, ভাই, দেখা যাচ্ছে। তো আমরা এই যে দেখেন 6.6, এটা আসলে কি, এটা তো যারা জানে জানি, আর যারা জানে না তাদেরকে বলি। যারা এই যে ধরেন যারা আমরা পার্চেস করি, পার্চেস করার পরে যখন কোনো ব্যবসায়ীর কাছ থেকে বা দোকানদারের কাছ থেকে বা যেগুলো ভিডিওস কাটার ইস্যু থাকে, এগুলো আমি ওই জন্য বলতেছি না যে ভিডিওস আমি যাবো না। তো যতটুকু আপনি ভিডিওস কাটবেন ততটুকুই আপনি ওই সরবরাহকারী সবকিছু ডাটা দিয়ে আপনাকে একটা 6.6 একটা সনদ তৈরি করতে হয়, হ্যাঁ, সার্টিফিকেট তৈরি করতে হয়। তো সেই সার্টিফিকেটটা কিভাবে তৈরি করব আমরা, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা। তো এখানে কিন্তু আমরা দুইটা আলোচনা করব, ঠিক আছে, কারণ শুধু 6.6 না, আমরা বলছিলাম যে ওই যে আপনার কি বলে এটা, সেবা আমদানির একটা রিটার্ন, হ্যাঁ, ওইটা আমরা করব পরে। এটা আমরা 15-20 মিনিট লাগবে, এটা শেষ করে ওটাতে যাব আমরা। তো এখানে আমরা ধরেন যে এই যে কলাম আছে, এখানে ধরেন যে 8টা কলাম আছে, ঠিক আছে। যে এটা আমরা দেখাবো যে 8টা কলাম আছে। তো আমরা 8টা কলামে আমরা কোনটাতে কি লিখবো, যারা জানেন যে প্রথম কলাম আছে যে ক্রমিক নম্বর, হ্যাঁ। তো এখানে আপনার ধরেন যে সিরিয়াল নাম্বার, সরবরাহকারী সিরিয়াল নাম্বার, যে কটা সরবরাহকারী হবে সে কটা সিরিয়াল নাম্বার দিয়ে আপনি চালান, বা চালানের সিরিয়াল হলে যে একটা সরবরাহকারী 5টা চালান আছে, তা 5টা চালান দিয়ে দিয়ে আপনি এটা লিখলেন। এটা হলো 1 নম্বর মানে কলামের যে সিরিয়ালটা, 1 2 3 এইভাবে দিবেন, ঠিক আছে। আর 2 নম্বরে হলো সরবরাহকারীর নাম, যে সরবরাহ করছে, হ্যাঁ, তার নামটা 2 নম্বর কলামে সুন্দর করে ওনার নামটা লিখতে হবে, একবারে যেখানে আহ, চালানে যেভাবে 6.3-তে যেভাবে থাকবে আপনি ওভাবেই লিখবেন। 3 নম্বরে বিন নাম্বার, হ্যাঁ, বিন নাম্বারটা চালানে যেভাবে আছে সেভাবে লিখে দিতে হবে, ঠিক আছে। যেমন উদাহরণ দেখেন, আমি সুন্দর করে একটা উদাহরণ ক্রিয়েট করছি এখানে। যে একটি রহিম ট্রেডার্স নামের প্রতিষ্ঠানের কাছ থেকে এই যে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করলেন, তারা আপনাকে মোশক 6.3 চালান দিয়েছে না, কোন চালানপত্রে উল্লেখিত সরবরাহকারীর নাম রহিম ট্রেডার্স, বিন এত, পণ্য মূল্য এই যে এত টাকা, ভ্যাট এত টাকা। তাহলে আমরা এই যে 2 3-এ, হ্যাঁ, 2 3-এ আমরা কি পূরণ করব, এই যে আমি দেখি দেখেন, ওই যে রহিম ট্রেডার্স থেকে কিনছেন, সুন্দর করে কলাম 2-এ লেখা আছে রহিম ট্রেডার্স, আর 3-এ লেখা আছে বিন নাম্বার, ঠিক আছে। এই সুন্দর করে লিখে দিবেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিন নাম্বারটা সঠিকভাবে লিখতে হবে, হ্যাঁ। তথ্য 6.3 এর কর চালান থেকে হুবহু 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 যা আছে একদম সেটাই লিখতে হবে, এর বাইরে কিছু লিখতে পারবেন না, ঠিক আছে, তাছাড়া এটা বাতিল হতে পারে। এবার আসেন 4 নম্বর কলাম, হ্যাঁ, 4 নম্বর কলামে আপনি যে 6.3টা পাইছেন সেটা হলো
চালানপত্র নাম্বারটা একবারে 6.3 অনুযায়ী, হ্যাঁ, যেখানে চালান নাম্বারটা লেখা থাকবে সেটাই লিখতে হবে। আর 5 নম্বরে আপনার তারিখ, যে কোনো চালানপত্র যেটা পাবেন সেটা যে মানে যেটা ভিডিএস কাটবেন সেটারই চালানটা আপনি চালান নাম্বারটা ওখানে লিখে দিবেন 5 নম্বর কলামে। 6 নম্বর এখানে যে উদাহরণ দিয়ে দিছি একটা, যে ধরেন যে বিক্রয়ের তারিখ ছিল 10 জানুয়ারি, বিক্রয় মূল্য এত, মূসক হার 10%, হ্যাঁ, আপনার মূসক চালান 6 ইস্যু করা হয়েছে, তো এতে লেখা আছে চালান নম্বর, এই যে সুন্দর করে দেওয়া আছে দেখেন, চালান নম্বর দেওয়া আছে এত, চালান তারিখ এত, মোট মূল্য এত, মূসক এত। তো আমরা 4 নম্বরে এই যে দেখেন চালান নাম্বার, 4 নম্বরে আমরা সুন্দর করে চালান নাম্বারটা দিয়ে দিছি, 5 নম্বরে তারিখটা দিয়ে দিছি, ঠিক আছে। এখানে লেখা আছে যে যেটা আপনার চালানপত্র আছে সেটাই দিবেন, হ্যাঁ। এখানে একই মাসে একাধিক চালান থাকলে প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে উল্লেখ করতে হবে, ঠিক আছে, এই যে সুন্দর করে লিখে দিচ্ছি। কিন্তু আপনার যদি একটা পার্টির যদি আলাদা আলাদা চালান থাকে, তো ওইখানে আপনি আলাদা আলাদা করে চালানগুলো নাম্বার দিয়ে দিয়ে আপনি লিখবেন, ঠিক আছে। তারিখ লেখার সময় চালানপত্র ফরম্যাট অনুসরণ করুন, হ্যাঁ, যেভাবে লেখা আছে ওইভাবে লিখে দিবেন। আর এখানে 6 নম্বর কলাম হলো মোট মূল্য সরবরাহ, হ্যাঁ, এটা পূরণ থাকবে এখানে। মোট মূল্য বলতে আপনার ভ্যাট সহকারে, ভ্যাট সহ যে মূল্যটা থাকে একদম লাস্ট ঘরের যে 6.3 11 নম্বর কলাম, এটাতে যেটা থাকবে আপনার মোট মূল্য একবারে ভ্যাট এইচডি সহকারে যে মূল্যটা থাকে সেই মূল্যটা এখানে আপনাকে লিখতে হবে, ঠিক আছে। আর 7 নম্বর কলামে শুধু ভ্যাট, যে ভ্যাটের যে কলামটা আমাদের 10 নম্বর, 10 নম্বর মানে ভ্যাটের কলামটা, ওই ভ্যাটে যা লেখা থাকবে সেই ভ্যাটের কলামটার যা লেখা থাকবে, যতটুকুই লেখা থাকবে ততটুকুই লিখবেন, ঠিক আছে। আপনি কত কাটবেন সেটা পরের হিসাব, কিন্তু চালানটার হুবহু যা আছে 7 পর্যন্ত আপনি লিখতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমেই লিখলাম যে ভাই এই আমি যে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করেন করেন করেন। ভাই এই যে 6 নাম্বার কলমে যেটা ভ্যাট সহ মূল্য লিখতে হয়, আমরা হুম। ভ্যাট সহ মূল্য লেখার পরে উনি সাপ্লায়ার বলতেছে ভাই আপনি আমাকে ভ্যাট সহ মূল্য দিন না, আমাকে শুধু ভ্যাট ছাড়া মূল্য সেটা দেন। না কেন, এটা তো এটা হলো সব, এটা এটা সরাসরি লেখাই আছে রে ভাই, কোন লেখা আছে, কি হ্যাঁ, মোট বইতে মূল্য বইতে হ্যাঁ কোন বইতে লেখা। লেখাই আছে, যে বইতে নিচে হুম। নোট ওয়ানে যে এখানে ভ্যাট সহ মূল্য হবে, কিন্তু অনেক সাপ্লায়ার বলছে যে ভাই আমাকে ভ্যাট ভ্যাট ছাড়া মূল্য সেটা দেন, কারণ এখানে নাকি আমরা কেন মানে ভ্যাট? ইয়ে নাকি বুঝে না। না না না, বুঝলে হবে না, ওটা 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 আপনি বলবেন যেটা ফোন, এটা হলো কর ভগ্নাংশ করে আপনার মূল ইয়েটা ভ্যাটটা বের করা হয়। এখানে সম্পূর্ণ দেওয়ার পরে কর ভগ্নাংশ করলে যে ভ্যাটটা লেখা থাকে, কর ভগ্নাংশ করলে কিন্তু ওই ভ্যাটটাই বের হয়, জি জি ঠিক জি। আছে। তো ওইটা আপনাকে দিতে হবে, ওটা বললে তো হবে না, বলবেন যে ভাই এটা আইনে আছে, আইন যেটা আছে সেটা তো আমাকে পূরণ করতে হবে, ঠিক আছে, বুঝাই দিবেন। এটা ওকে। আইন তো এটা, জি। ঠিক আছে। উনি যেটা বলছে তো আইনের বাইরের কথা, হ্যাঁ। আবার উনি বলছে কি ব্যাড সাত। অফিস নাকি মানে না এটা, হুম। হ্যান ত্যান উনি কে আমাকে মানে বললো। না, পাগল নাকি, কোন ব্যাড অফিস মানে না, ওই পাগল আমাকে শিখাইতে হবে, বুঝলেন নাই। আমরা বহুত কিছু মানে না, আমরা একবারে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিই এখানে কি লেখা আছে, কথা বুঝছেন। এগুলো আমি গল্প করতেছি না, আমি এখানে আইসে যে আপনাদের আজকে জিনিস শিখাবো, যে ওই কারখানা ভাড়া নিয়ে, হ্যাঁ, কারখানা এটা যখন যাবো তখন বলবো না এটা। তো ঠিক আছে। 7 নম্বর কলামে এখানে আমরা কি লিখবো, যে ভ্যাট, ওখানে লিখলাম ভ্যাট সহ মূল্য, এখানে আছে শুধু ভ্যাটটা লিখবো, হ্যাঁ, যে ভ্যাটটা চালানো থাকবে সেটাই লিখবো 7 নম্বর কলামে। এবার আসেন 8 নম্বর কাহিনী, হ্যাঁ। আপনি এই যে উদাহরণ দিছি একটা, যে উদাহরণ সব একটা, যেটা হলো যে পুনর্মূল্য, এই যে দেখেন 1 লক্ষ টাকা, ভ্যাট হলো 10,000 টাকা, তাহলে মোট মূল্য এই দেখেন 1,10,000, তাহলে ফর্মে কি লিখবেন 6.3 ফর্ম। 10 নম্বর কলামে ভ্যাট হলো এত, 11 নম্বর কলামে 1,10,000, তাহলে কলামে 6 হবে, ক্রয় মূল্য যে 1,10,000 হবে, আর সাথে হবে 10,000, ঠিক আছে। উদাহরণগুলো বুঝতে পারতেছেন? এটা কিন্তু উদাহরণগুলো এমন ভাবে সুন্দর করে আমি দিয়েছি, এটা মানে পড়লেও বুঝতে পারবেন আপনারা, ঠিক আছে। এখানে আমরা যেটা মূল কাহিনী সেটার জন্য আমি এটা করছি, সেটা হলো যে 7 আর 8 কলামের মূল পার্থক্য, ঠিক আছে। এখানে ধরেন যে আপনার 7 নম্বর কলামে আমরা দিলাম ভ্যাট, তাই না। তো 8 নম্বর কলামে লেখা আছে যে কি লেখা আছে আপনার, দেখছেন এটা, যে উচ্চ কর্তৃত্ব আহ মূসকের পরিমাণ, তাই না, 8 নম্বর কলামে লেখা আছে, ঠিক আছে। তো এখন তো সবাই তো মনে করে যে মূসক যা উচ্চ কর্তৃত্ব পরিমাণ ওখানে যা আছে তাই লিখে দিলাম, এরকম না। এটা কে বোঝেন বলেন, 7 আর 8-এর মধ্যে পার্থক্যটা কে বোঝেন, এখানে আছেন কেউ? ভাইয়া একটা হলো ধরেন উনি বিলে দেওয়া আছে ধরেন আমার 7% রেটে ভ্যাট, বাট আমার তো উচ্চ করতে হবে 10%, যেটা আমি কর্তন করব সেটা আমি লিখবো 8-এ, আর যেটা উনি দিচ্ছে সেটা লিখবো 7-এ। হ্যাঁ, থ্যাংক ইউ। এই তো, এই যে জিনিসটা বুঝছেন, এটা আমি দেখাচ্ছি। আরো একটা ইস্যু আছে এখানে, হ্যাঁ, সেটাও বলবো। এই সুন্দর একটা জিনিস, এই যে দেখেন, আমরা এই যে আমরা দোকানদারের ভ্যাট, আপনি ধরেন ব্যবসায়ী যখন আমাদের শিখাইছি আপনাদেরকে, কিন্তু ব্যবসায়ী যদি চালান দেয়, আমাকে যদি চালান দেয়, ব্যবসায়ী কত দেয়, আমার 7.5% চালান দেয় না, যারা বোঝে না উচ্চ কর্তৃত্বকারীর কাছে জি ভাই, হ্যাঁ হ্যাঁ দেয়। 7.5% চালান দেয়, ঠিক আছে। তখন আপনি কি করেন, উচ্চ উৎপাদনকারী কি করেন, আমাদের নিয়ম কি যে উৎপাদনকারী ব্যতীত সবাইকে আমরা যোগানদার হিসেবে ট্রিট করব। তো সেখানে তুমি 10% হয়ে যাবে না তার অ্যামাউন্টটা, হ্যাঁ, জি 10 তখন ভাই। আমার
হ্যাঁ, 10% হয়ে যাবে, তখন এখন তো 7.5%, ধরেন যে 1 লক্ষ টাকার 7,500 টাকা আমার ওখানে ভ্যাট চালানো দিচ্ছে, তো এখন আমি 7 নম্বর কলামে 7,500 টাকাই লিখবো, ঠিক আছে। আর 8 নম্বর কলামে যা কি লিখবো তখন 10,000 টাকা, জি ভাই। ঠিক আছে। যেহেতু আমি ভিডিএস কাটবো 10,000, তাহলে ওখানে 10,000 টাকা লিখবো। এই তো সুন্দর, ঠিক আছে। এই জিনিসটা যারা জানেন না, তারা বোঝেন কিন্তু, এই জন্যই কিন্তু 8 নম্বর কলামটা দেওয়া আছে, হ্যাঁ। আরেকটা জিনিস আছে সেখানে হলো 8 নম্বর কলামে, সাপোজ ধরেন আহ, এখানে কিন্তু আমাদের ভিডিএস পেমেন্ট করতে হয় কখন জানেন? যে আমাদের যেটা ভিডিএস এসআরতে লেখা আছে যে আপনার বিল পরিশোধের পরে কিন্তু ভিডিএসটা কর্তন করতে হয়, ঠিক আছে। যখন আপনি বিল পরিশোধ করবেন তখন আপনি ভিডিএসটা কাটবেন। তখন বিল পরিশোধ করলেন, আচ্ছা ভাইয়া, ধরেন যে আমি একটা একটু কোম্পানি। প্রশ্ন পারি? বলেন। আচ্ছা ভাই, আমার কোম্পানিতে আমরা যখন পণ্যটা পারচেস করি তখন আমরা বিডিএসটা কর্তন করি, পেমেন্ট আমরা 6 মাস পরে হতে পারে, যেতে পারে, এটা কি রাইট? না, রাইট নয়, এটা আমি রাইট নয়। যখন পেমেন্ট করব তখনই আমি বিডিএসটা কর্তন করব? যখন যখন আপনি পেমেন্ট করবেন, যখন পেমেন্ট হবে তখনই আপনাকে ভিডিএসটা কর্তন করতে হবে, ঠিক আছে। এটা ওকে। হলো সিস্টেম। এটা করার পরে আপনি ওই যে 3 দিনের মধ্যে আপনাকে কি বলে এটা, ট্রেজারি করতে হয়, ওই ওই কর্মে ট্রেজারি করতে হবে, বা সমন্বয় করলেন যেটা করবেন আপনি, হ্যাঁ। আর আপনার তো ভিডিওসটা 3 কার্য দিবসের মধ্যে আপনার রিটার্ন দেওয়ার পরে তো আমরা এখন ভিডিওস দিই, মানে সার্টিফিকেটটা দিই, ঠিক আছে। কিন্তু সিস্টেম হলো যখন বিল পরিশোধ করবেন তখনই ভিডিওস কাটবেন, হ্যাঁ। এটার সাথে কিন্তু রিলেটেড এটা। সাথে সাথে ভিডিওস কেমনে পাই এটা, আপনি তো সাথে সাথে ভিডিওস কাটার তো কোনো ইয়ে কি নাই। আপনি যখন বিল আসবে, ওরা যখন মাল দিবে তখন বিল দিবে, বিল দেওয়ার পর আপনি চেকিং হবে, অডিট হবে, তারপর না আপনি ভিডিওস কাটবেন, তাই না? সিস্টেমটা হলো এরকম কিন্তু। কি ভাইয়া? হ্যাঁ। তো এখন এই যে আমরা যখন আমরা কাটবো, ধরেন যে অনেক, সাপোজ ধরেন যে আপনি এই যে বিল দেওয়ার সময়, আপনি বিল দেওয়ার সময় ধরেন যে অনেক পার্টিকে আপনি ইয়ে করেন না, যে ধরেন যে আপনার 10 লাখ টাকা বিল আসছে, ঠিক আছে। তো বললেন যে ভাই আমি তো আপনাকে 3 মাসের টাকাটা দিব, কথা বুঝছেন? এটা বোঝেন, এটা কিন্তু সবাই একটু একটু ইয়েকে থাকে না। এইটা দেখেন যে আমরা যখন আমরা 10 লক্ষ টাকার মধ্যে আমি 3টা কিস্তিতে দিব, বা 2 কিস্তি, ধরো সাপোজ 2 কিস্তিতে দিব, ঠিক আছে। তো তখন আপনি ভিডিএসটা কিভাবে কাটবেন? তো আমাদের সিস্টেম কি, বিল পেইড যা হবে সেটার উপরে কিন্তু ভিডিএস করতে হয়, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আপনি যখন পূর্ণ মূল্য যখন পরিশোধ করেন তখন কিন্তু পূর্ণ মূল্যে ভিডিএস কাটে ফেলেন। আর যখন আপনি আংশিক ভিডিওস আপনি পেমেন্ট করবেন তখন কিন্তু আংশিক ভিডিএস পেমেন্ট হয়, বুঝছেন? এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। তো যখন আপনি 50 লাখ টাকা দিবেন তখন আপনি সেখানে আপনি ভিডিএস কাটবেন এই 5 লাখ টাকা আপনার। কিন্তু ভ্যাটে যখন আপনাকে চালান দিছে, ধরেন ভ্যাট আপনাকে চালান দিলো যে আপনাকে 10% হিসাব করে আপনাকে চালান দিয়ে দিছে, ঠিক আছে। ওই যে ধরেন এখানে ধরি আমরা এই যে 1 লাখ টাকারই ধরি, যে 1 লাখ টাকা যখন আপনাকে দিছে তখন আপনি পেড করতেছেন, ধরেন যে 55,000 টাকা পেড করবেন, ঠিক আছে। তখন আপনাকে ভিডিএস কাটার সময় তখন করতে হবে 7 নম্বর কলামটাতে সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে একদম, ওই 1 লাখ, ওই আপনার 10,000 সব ঠিক থাকবে। কিন্তু ভিডিএস কত কর্তন করবেন, যেহেতু আপনি পেমেন্ট করতেছেন, আপনি এই যে 50,000 55,000 টাকা, সেক্ষেত্রে আপনি 5,000 টাকা তখন আপনি এই আপনার আটে তখন লিখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখেন, যখন আপনি যতটুকু পেমেন্ট করবেন ততটুকুর উপর ভিডিও যদি কাটেন, তাহলে আপনি ওইটাই হলো 8 নম্বর কলামে দেখাতে হবে। এখন অনেকে জানে যে 7 যা 8ও তাই, হ্যাঁ, এরকম অনেকে জানে, যেটা আমি দেখছি যে 7-এ যেটা হবে 8-এ তাই হবে, কিন্তু না। আপনাকে যতটুকু ভিডিওস কাটবেন আপনি ততটুকুই আপনি আর্টে লিখবেন, এটাই হলো শেষ, মানে একটা মানে মেসেজ। এখানে আমি সুন্দর করে আমাদের দেওয়া আছে, এই উদাহরণগুলো দেখবেন, হ্যাঁ। যে আংশিক ভিডিওস পেমেন্ট করছে, তো আংশিক যদি করে আংশিক আপনি আর্টের কলমে লিখতে হবে, ঠিক আছে। আপনার যে এখানে সুন্দর করে লেখা আছে প্রতিবারই, এই যে দেখেন আমি ইয়েটা দেখাবো, যে প্রতিবারই কলামে দেখছেন 15,000 লেখা হবে, মানে ভ্যাটে 15,000ই লিখবে, কিন্তু তার আপনার আর্টে যায় 7,500 লিখবে, ঠিক আছে। এরকম হলো সিস্টেম। এটা কেউ বোঝেন নাই? কেউ আছেন? না ভাইয়া, বুঝতে হ্যাঁ পারছি। ভাই। হ্যাঁ, যতটুকু আপনি কাটবেন, যতটুকু কিস্তিতে দিবেন, যত কিস্তিতে দিবেন কিন্তু চালানের বিবরণটা সবসময় ঠিক থাকবে। আর ওই আবার 6 পরের মাসে আবার একটা 6 ওকে দিয়ে দিবেন, কিন্তু চালানের বিবরণটা সব ঠিক থাকবে ওই 7 পর্যন্ত। আটে যায় খালি আপনার ওই যে অর্ধেক অর্ধেক করে যতটুকু কিস্তিতে থাকবে ততটুকু আপনি ভিডিএসটা কেটে সার্টিফিকেটটা দিয়ে দিবেন, ঠিক আছে। এটা হলো আটের নিয়ম। জি ভাইয়া, ঠিক আর আছে। ঠিক আছে। আর জি। উচ্চ কর্তনকারী, এই যে মূসক, এখন উচ্চ কর্তনকারী সরকার মূসক 6.6 এর করণীয় কি, হ্যাঁ। এরা যারা আমরা যারা ভিডিএস কাটি, তাদের সিস্টেমটা কি? এই যে দেখেন লেখা, যখন আপনি কোনো সরবরাহের কাছ থেকে পণ্য বা সেবা গ্রহণ করেন তখন আপনি নির্দিষ্ট হারে মূসক
ভিডিএস কর্তন করবেন, এটা আপনার দায়িত্ব, যেটা যারা রেজিস্টার্ড বা নিবন্ধিত। এরপর সেই কর্তৃত ট্যাক্স সংশ্লিষ্ট কর মেয়াদে আপনার দাখিলপত্রে অন্তর্ভুক্ত করবেন। তারপরে আপনার কাছে ভিডিএস সনদ যেটা সার্টিফিকেট ইস্যু করে সেটা হলো 3 কার্য দিবস। দেখছেন দাখিলপত্র দাখিল করার, এখন কিন্তু আগে ছিল আপনার ওই ভিডিএস কাটার 3 দিনের মধ্যে আপনাকে, বা ট্রেজারি চালানের জমার 3 দিনের মধ্যে আপনাকে ভিডিএসটা দিতে হতো, আগের নিয়মে ছিল, হ্যাঁ। তো এখন হলো দাখিলপত্র দাখিল করার পরে, এটা আসলে ভুল, এটাও একটা ভুল করছে। আহ করার কিছু নাই, এটা যেহেতু আইন করছে আমাকে করতে হচ্ছে, হ্যাঁ। কিন্তু আপনি এখন অনেকেই বলতেছে যে 6.6 না দিলে তো আপনার তো সাবমিট নিচ্ছে না 9.1, ঠিক আছে। আপনার এখানে 6.6 দেওয়ার দরকার নেই। আপনি কি করবেন, আপনি একটা লিস্ট করবেন, ওই যে ব্যাংকে যে আমরা জমা দিই, সেই ব্যাংকে যে চালান আমরা যখন জমা দিই বা চালান যায় দিবে না, একটা লিস্ট করবেন যে এই ভিডিওগুলো আমি কাটছি, এই লিস্টটা আপনি ওই অ্যাটাচমেন্টে দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি দাখিলপত্র দাখিল করার 3 দিনের মধ্যে 6.6 গুলো ইস্যু করবেন, ঠিক আছে। তারপরে একটা সার্কেলে জমা দিবেন, সিস্টেম হলে একটা সার্কেলে জমা দেয়, আমাকে দেই না, সার্কেলে জমা দিবেন মূল কপি, একটা অনুলিপি সরবরাহের দিবেন, আর একটা অনুলিপি 5 বছর আপনার কাছে সংরক্ষণ করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অডিটে লাগে, এই ভিডিওস এর ইস্যুগুলো কিন্তু অডিটে লাগবে। আর যদি মানে আমাকে দেখেন যে আমরা কিন্তু নিবন্ধিত অনেকেই নাই, হ্যাঁ। যেমন ধরেন যে যারা ওই যে ব্যাংক আছে, হ্যাঁ, তারপরে স্কুল হাই স্কুল আছে, তো এগুলো তো নিবন্ধিত নয়। তারা যদি ভিডিওস কাটে, হ্যাঁ, তাহলে তাদের ভিডিওস কাটার সিস্টেম হলো তারা পণ পরিশোধের এই 15 দিনের মধ্যে, তারা নেওয়ার পরে ভিডিওসটা কাটার পরে 15 দিনের মধ্যে আপনার নির্ধারিত অর্থনৈতিক কোটায় সরকারি কোষাগারে জমা দিবে। আর ট্রেজারিতে জমা দেওয়ার 3 কার্য দিবসের মধ্যে আপনাকে 6.6 ইস্যু করবে। আর এটা 3 পোস্টে একটা সনদপত্র ইস্যু করবে, ঠিক আছে। ওদের তো কোনো কাজ নেই, ওদের বিনটেন নেই, কিছু নেই, ওদের কোনো কাজ নেই এটাতে। তারপরে আমাদের সনদপত্র বা চালানের কপি দাখিল ভাই সংরক্ষণ, এনে ঠিক আছে। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এনে হচ্ছে ওই যে যেটা আছে যে দাখিলপত্র দাখিল করার 3 কার্য দিবসের মধ্যে, এখন আমি 15 তারিখে রিটার্নের আমার লাস্ট ডেট, কারণ আমি ওই হুম। দিন সহ কি 3 দিন দেখা গেছে আমার রিটার্ন সাবমিট করে ফেলছি, আমি এখন না, পরে আমি যার কাছে দাখিলপত্র দাখিল পত্র। করার, আমি বলি দাখিলপত্র দাখিল করার 15 তারিখে আপনি দাখিল করবেন, এর করার পরে 3 কার্য দিবস করবেন। ও, বুঝতে পারছি। কিন্তু দাখিলপত্র দাখিল করার 3 কার্য দিবসে, ঠিক আছে, করার পরার পরে আপনি 3 কার্য দিবস ধরবেন, ঠিক আছে। তার মধ্যে আবার শুক্রবার পড়লে শুক্রবার না, কিন্তু কার্য দিবস, ঠিক আছে, বুঝছি। ছুটি বাদে। আপনি ধরেন যে বুধবারে দিছেন, হ্যাঁ, আপনি বুধবারে দিছেন, তাহলে পরে একদিন টাইম পাচ্ছেন বৃহস্পতিবার, আর শুক্র শনি ছুটি না, তার মানে কি আপনি সোমবার মঙ্গলবারও পাবেন, 3 দিন। স্যার আমার একটা কোশ্চেন আছে, আমি করতে পারবো? বলেন বলেন। স্যার আমার রিসেন্টলি কালকে আমরা একটা পেমেন্ট করছি, সেটা হচ্ছে আমাদের বায়ার যেহেতু আসতেছে, তো আমরা হোটেলকে একটা পেমেন্ট করতেছি। এখন ওই হোটেলের ও একটা অ্যাপ্রক্সিমেট বিল দিয়েছে আমাদেরকে 4 লক্ষ টাকা। এখন ওই 4 লক্ষ টাকার 60% আমরা এখন পে করতেছি অ্যাজ এন অ্যাডভান্স। ওকে স্যার। হুম। তো এখন এখন ওই অ্যাডভান্সের উপরে এখন ওর সাথে আমি যখন কথা বললাম, সে আমাকে কোন রকম ভিডিএস, যেহেতু হোটেল ক্ষেত্রে আমাদের ম্যান্ডেটরি যে ভিডিএসটা কাটার, এবং আমার সাথে এগ্রি হুম। করতেছে না যে কি ভিডিএসটা এখন কাটতে। সে আমাকে বলছে আমি যখন ফাইনাল বিল দিবে তখন আমি তার থেকে ভিডিওসটা কেটে রাখবো। আমি কি এটা কি প্রসেসটা কি ঠিক আছে আমার? অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে আপনার বিদেশ কাটা এটা যেহেতু আহ, হোটেলের ক্ষেত্রে, যেহেতু এটা হোটেল, যেহেতু আমাদেরকে এনবিআর তো ইয়াই করছে যে কি হোটেল ওই রিলেটেড আপনার তো কোম্পানিগুলো বিদেশ সবচেয়ে কাটতেই হবে, বেশি। বিদেশ বিদেশ কাটতেই হবে, ঠিক আছে। জি এটা কি পেমেন্ট কি ব্যাংকিং চ্যানেলে হয়েছে? জি 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 জি। ব্যাংকিং চ্যানেলে হয়েছে না? আপনি যদি অ্যাডভান্স পেমেন্ট করেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার বিদেশটা কাটার দরকার আছে, কিন্তু না কাটলেও সমস্যা নেই, আপনি বিল পাওয়ার এখন পরে কাটতে এখন পারবেন। এখন স্যার ওকে আমি কাউন্টার দিতে পারছি না, যে এই কারণে যে আমার এখনো কিন্তু বিলটা ফাইনালাইজ হয় নাই। জাস্ট আমার আমার বায়ার আসবে, হুম। সে 15-20 দিন হুম। থাকবে, এটা এখনো ফাইনাল না যে সে কয়দিন থাকবে। তো না, ফাইনাল সমস্যা নেই, যখন সে। আপনি জি আপনি বিল পাওয়ার পরে কেটে নিন, ঠিক আছে। জি জি জি, তাহলে ওইটাই সুবিধা ওকে। হবে, হ্যাঁ, যেহেতু আপনার ফাইনাল যেহেতু ইয়া হয়নি, তো এখন বিদেশ কত কাটবেন না কাটবেন এগুলো একটু ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ, দরকার নেই, যেহেতু ঠিক ওর আছে। এন্ড থেকে যেহেতু বিল জেনারেট হয় না, ওই জন্য সে কোনো 6.3 আমাকে ইস্যু করতে পারতেছে না, ওই জন্য ভ্যাটের এক্সাক্ট অ্যামাউন্ট আমি জানতে পারতেছি না, যার কারণে ও বলছে ফাইনাল যখন পেমেন্ট করবে হুম। হুম। তখনই আমি তার থেকে আচ্ছা, করেন, ভ্যাটটা কেটে রাখবো। সমস্যা নেই, সমস্যা নেই, করা যাবে, করা যাবে, করা যাবে, এটা করা যাবে, সমস্যা নেই, থ্যাংক ঠিক ইউ আছে। স্যার। ভাইয়া, একই পেজে কি একাধিক সাপ্লায়ারের বিটিএস কাটা যাবে, 6.3 ইস্যু করা যাবে? হুম। একই পেজে করা অনেকগুলো যাবে, সাপ্লায়ার। করা যাবে, করা যাবে।
কিন্তু আসলে এটা ঠিক নয়। কিন্তু মানে এখানে যেটা দেওয়া আছে 616 এর যেটা মানে যেটা দেওয়া আছে আপনি করতে পারবেন। কিন্তু আসলে তো সার্টিফিকেট কি হয়, সার্টিফিকেট তো আপনার নামে একটাই হয়। আপনার নামের সাথে কি আরো 5 জনকে ঢুকে দেয় কেউ? বলেন তো। আপনি যখন না এসএসসি সেটাই। সার্টিফিকেট পাইছেন, এসএসসি সার্টিফিকেট, তাহলে তো আমাদেরও তো একবারে ওই একসাথে লিস্ট করে আপনারটা হাইলাইট করে করে দিয়ে দিত, তাই না? জি। সার্টিফিকেট তো একটা। জি ভাইয়া, আর আমরা এভাবে করি। মুসুক 6.6 অনেকগুলো কোম্পানির লিস্ট একবারে দিয়ে দেই, বাট এটা তো উচিত না। এটা তো উচিত না, কিন্তু করা যাবে। কিন্তু করা যাবে, হ্যাঁ, কারণ কি আমি বলার বলি নাই কোনো। এখানে, এখানে আমি দেখাই আপনাকে, এই যে 616টা এখানে দেখাই যে আপনি এই যে এখানে আমাদের কিন্তু সরবরাহকারীর নাম দেখছেন এখানে কি লেখা আছে দেখেন তো, সরবরাহকারীর নাম, ঠিক আছে? এখানে আপনি এই দেখেন ক্রমিক নাম্বার সরবরাহের নাম দিন, তার মানে কি আপনি একসাথে অনেকগুলো করতে পারবেন, ঠিক আছে? করা যাবে। ক্লিয়ার? জি, ক্লিয়ার। আরেকটা বিষয় হুম। হচ্ছে এই যে সাপ্লায়ারের কাছ থেকে ছোট ছোট মানে প্রত্যেকটা, বিশেষ করে এই যে আপনাদের আবুল ভাইয়ের গ্রুপ বা এই ধরনের একটা কেস পাইছি যে প্রত্যেকটা চালানের সাথেই ওরা 6.3 ইস্যু করে। তো এরকম দেখা গেছে যে কয়েকশো চালান হয় যদি আমরা তাদের কাছ থেকে রড কিনি বা বিভিন্ন জিনিসপাতি কিনি। তো হুম। সেগুলার হুম। কি প্রত্যেকটার জন্যই প্রত্যেকটা এরকম শো করতে হবে নাকি সবগুলা একসাথে করে দেখার সুযোগ আছে? কারণ হলে আবার প্রত্যেকটার জন্য তো নাম্বার আলাদা আলাদা, চালান নাম্বার। হ্যাঁ, এই জন্য আপনার আইন অনুযায়ী, আপনার আইন অনুযায়ী আপনার যেহেতু এখানে চালানের বিবরণ দিতে বলছে, ঠিক আছে? এখানে চালান হ্যাঁ। নাম্বার, চালান ডেট সব দিতে বলছে না, সেক্ষেত্রে জি। তো আপনি একসাথে করার সুযোগ নেই, তাই না? হ্যাঁ, হ্যাঁ। একসাথে করার কিন্তু সুযোগ নেই। তো আপনাকে ওইভাবেই আপনাকে ধরেন যে 100টা হলে 100টা ঢুকে দিয়ে আপনাকে ওইটা সার্টিফিকেট গেট করতে হবে, ওকে। ঠিক আছে? আর এটা হলো আইন। যাদের আর কাছ আপনি যদি থেকে করতে চান, আমরা আপনি যদি করতে চান, সেক্ষেত্রে আপনি যদি করতে চান, হ্যাঁ, যে ধরেন যে একটা সার্টিফিকেট, কিন্তু আপনাকে লিস্ট কিন্তু দিতেই হবে, ওই লিস্টটাকে কিন্তু অ্যাটাচ করতেই হবে আপনাকে, যে এটার পিছনে আবার লিস্ট দিতে হবে, যে লিখে দিতে হবে ওভার লিপে বা পিছনে আপনার প্রত্যেকটা ওই নামগুলো লিখে লিখে আপনাকে কিন্তু দিতে হবে। তার মানে কি দরকার আছে এটা? তার মানে এখানে আমার না। সার্টিফিকেটে লিখে দিলে তো হয়ে যাচ্ছে, তাই না? ওখানে জি। একটা এক্সেল শিট করার চাইতে আপনার সার্টিফিকেটে লিখে দিলে সার্টিফিকেটটা কি হলো, একদম অরিজিনাল হয়ে গেল, তাই না? জি। আর এটা হলো যারা সিস্টেম। 6.3 ইস্যু করে না তাদেরকে কি আমরা সিক্স না, পয়েন্ট সিক্স দিব না, দিতে পারি? দিব না, দিব না। এটা না, না, কখনোই না। আপনি কেমনে দিবেন এটা? এটা আইনে সরাসরি লেখা আছে ভাই, দেওয়া যাবে না। 6.6 দেওয়া যাবে না, স্যার ঠিক আছে? স্যার একটা কোয়েশ্চেন, স্যার একটা কোয়েশ্চেন। স্যার স্যার, হ্যাঁ, বলেন। একাধিক সাপ্লায়ারের জন্য কি একটা 6.6 ইস্যু করা যায়? এটা একটু ক্লিয়ার করবেন, এটা ছুটে গেছে। যাবে তো, যাবে যাবে, বললাম তো, এটা মানে যাবে, একটা আপনি সিক্স করলে পয়েন্ট করতে সিক্স পারেন, কিন্তু আসলে আমার দৃষ্টিকোণ থেকে কি এটা আসলে করা ঠিক নয়, ঠিক আছে? আমার আবুল এটা খের গ্রুপে এটা কি একজন মানে ভাই একটা ইউনিটে করতেছে এগুলো, হ্যাঁ। তো এটা নিয়ে একটু মানে ঝামেলার মধ্যে আমি বলছিলাম। তো এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে, আমি বলি, হ্যাঁ শোনেন, এটা সবাই শোনেন। এখানে কিন্তু সরবরাহকারীর নাম ও বিএন নাম্বার, এখানে কিন্তু চালান নাম্বার, এখানে কিন্তু এখানে যে লেখা আছে, এখানে কিন্তু আর দেখেন এই যে সংশ্লিষ্ট কর চালানপত্র, হ্যাঁ, এখানে চালান নাম্বারও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তার মানে কি একটা পার্টির জন্য একটা চালানের জন্য, ঠিক আছে? এখানে কিন্তু দিতে পারবেন আপনি। ধরেন যে আরো একটা পার্টি যদি আপনি ঢুকান, এখানে আপনি কে কিছু বলবে না, বলার সুযোগ নেই। স্যার, এটা সরবরাহ যেহেতু সরবরাহ আমরা 9.1 যখন আপলোড হুম, করবো তখন তার মানে হচ্ছে একটা একটা 6.6 আপলোড করলে এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে এরকম? এইরকম, হ্যাঁ হ্যাঁ, এরকম। ভাই আপনার করার দরকার নেই। আমি যেটা সাজেশন করবো, যেটা একবারে আমি বলি, একদম যেটা মানে ফেয়ারলি যেটাকে বলা হয়, হ্যাঁ, আপনি এভাবে করার দরকার নেই। আপনি যে কটা ইন্ডিভিজুয়াল একটা পার্টি একটা। আছে আপনার ওই একটা একটা করে দেওয়াটাই বেস্ট। একদম যে বেটার। পাবে সেও খুশি হবে, ভাই আমি যে পাবে বলি সেও কি, খুশি হবে যে আমার নামে একটা স্যার সার্টিফিকেট আমি, কিন্তু এতে তো হ্যাঁ, সাপ্লাই এটা অনেক থাকে স্যার। দেওয়াটা ঠিক আছে। স্যার সাপ্লাই তো স্যার অনেক স্যার। হ্যাঁ, সাপ্লায়ার সাপ্লায়ার যদি অনেক থাকে, আপনার যদি সফটওয়্যার থাকলে তো আপনার টেনশন করার দরকার নেই, কিন্তু সফটওয়্যার জি, না থাকলে সফটওয়্যার নাই, যার এই কারণে টেনশনটা, সমস্যা এই। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি আপনার সমস্যা করার দরকার নেই ভাই। আপনি যদি সমস্যা হয়, আপনি যে বললাম যে সরবরাহকারীর নাম সহকারে আপনি এভাবে একটাতে দিয়ে দিবেন, সমস্যা নেই, ঠিক আছে? আপনি টিক চিহ্ন যাকে দিবেন, হাইলাইটস দিয়ে বা টিক চিহ্ন দিয়ে আপনি ওকে দিয়ে দিলেন এটা, ও, ঠিক ঠিক আছে। আছে? এটা করতে পারবেন, সমস্যা নেই। এটা নিয়ে কোনো ঝামেলা তো আজ পর্যন্ত কখনো হয়নি, ঠিক আছে? আপনি কাটছেন কিনা ভাই, এটা হলো সবচেয়ে বড় কথা, হ্যাঁ। এখন কেউ যদি বলে, কোনো পার্টি যদি বলে ভাই আমি তো এভাবে নিব না, আমার সার্টিফিকেট আমার নামটাই শুধু থাকবে, তখন কিন্তু আপনি কিন্তু বাধা এখানে,
কথা তাও হচ্ছে, সেফ, তাও সেফ জোন হলে যে ইন্ডিভিজুয়াল একটা একটা দেওয়ার, এটা একটু সেফ জোন না? হ্যাঁ হ্যাঁ, এটা হলো সেফ জোনে হলো, এই জন্য আমি সফটওয়্যার ইউজ করি তো, এই জন্য আমার জি, কোনো মানে সমস্যা হয় না এখানে। আমি তো সফটওয়্যার অটোমেট সব এন্ট্রি দেয়, একটা একটা অটোমেটেড। ইন্ডিভিজুয়াল সব, হ্যাঁ অটোমেটেড একদম বের হয়ে আসে। হ্যাঁ, এই জন্য আমার কোনো ঝামেলা হয় না এটা। ঠিক আছে, এই হলো অবস্থা। এই যে প্রশ্ন তো অনেকেই যে দেখেন অনেক কিছু কিছু আসলে 6.6টা নিয়ে যে প্রশ্ন আছে, এই যে এখানে বোঝা যাচ্ছে আহ মাহবুব যে ভাই, আছে। ভাই হ্যাঁ ভাইয়া বলেন। আমার যদি 10টা পার্টির ধরেন আমি ভিডিএস কাটছি 6.6 দিব, 10টা আলাদা আলাদা বিলে, তো আমি কি হ্যাঁ, এক চালানে 10টা পার্টির একসাথে দিতে পারবো না? 10টার জন্য 10টা 6.6 দিতে হবে আমার? আমি এটাই তো বললাম এতক্ষণ কিন্তু বলছি, হ্যাঁ, যে আপনি 10টার সাথে 10টাও একসাথেও করতে পারেন, আর আলাদা দেওয়াটাই হলো বেস্ট, মানে একটা মানে সৌন্দর্য। ঠিক আছে, আচ্ছা আপনি যদি আচ্ছা, সৌন্দর্য করে জি করতে চান, তাহলে জি, আপনি কিন্তু একটা করে দেওয়াটাই কিন্তু বেস্ট একদম। আচ্ছা আর আচ্ছা, যদি আপনি গুড নিতে চান, মানে যে গুড বেটার জি, বেস্ট আছে না, সেটা হলো বেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি জি, আপনি গুড এটা যদি দেন, আপনি এটা গুডের মধ্যে করবেন, বুঝছেন, বেস্টের মধ্যে আচ্ছা হবে না। ঠিক আছে ভাই, কিন্তু দিতে ঠিক আছে পারবেন, ভাই, আইন অনুযায়ী দিতে পারবেন, সমস্যা নেই। দিতে পারবো, ঠিক আছে। ঠিক স্যার, আছে ভাই। হুম, স্যার স্যার আমাকে ঠিক আমার আছে। একটা প্র্যাকটিক্যাল কেস আছে, সেটা হচ্ছে লাস্ট 5 ইয়ার্স এ 17 থেকে 23 পর্যন্ত ভ্যাট কোম্পানি আমাদেরকে, মানে ভ্যাট অথরিটি আমাদেরকে প্রায় 13 কোটি টাকার একটা মামলা দিচ্ছিল। জি স্যার। তো এখন ওইটার আমরা ওই 13 কোটির এগেনস্ট আমরা অলরেডি 10% অ্যাজ এ স্টার্টিং, মানে কেস লড়ার জন্য ট্রাইব্যুনাল আমাদেরকে 10% আমাদেরকে ভাই এই স্টার্টিং মানি প্রশ্নগুলো আমাদের আমি পে বলি, করতে ভাই হবে। কিছু মনে করেন না, জি, জি স্যার। এই প্রশ্নগুলো আমাকে পরে করিয়েন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এগুলা ঠিক আছে, এই ইস্যুগুলো নিয়ে পরে প্রশ্ন করেন বা আমাকে পার্সোনালি ওকে ঠিক করেন, আছে আচ্ছা, ভাই, সমস্যা নেই। ঠিক আছে। ওকে ঠিক আছে। এই শামসুল ভাই কিছু বলতে চাইছিলেন? হ্যালো, শামসুল ভাই আছেন? হ্যাঁ ভাই, ওইটাই, যে আমরা 6.6 যখন 10টা পার্টি 6.6 কাটলাম, তো কি করি, 10টা 6.6 চালান ইস্যু করার পরে একটা ফরওয়ার্ডিং দিয়ে আমরা জমা দিয়ে দিই, আর 10টা 6.6 10 জনের কাছে পাঠিয়ে দিতাম। ওইভাবেই করতাম আর কি। ও, ফরওয়ার্ডিং আবার কিসের? ফরওয়ার্ডিং যখন আমরা কাস্টমার জমা দিতাম না, ফরওয়ার্ডিং হুম, একটাই হইতো। আর 6.6 ইস্যু করতাম, মনে করেন যদি 5টা পার্টি ইস্যু করতাম, হুম। ইস্যু করে 5 জনকে 5টা দিয়ে দিতাম। ও, জমা দেওয়ার সময় হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাংক মানে সিক্স ফরওয়ার্ডিং এর পয়েন্ট কথা সিক্স জমা দশ বলছেন? দিবেন, হ্যাঁ হ্যাঁ জমা দিলেন, জমা দেওয়ার তো কোনো ইয়া নাই এটা। ঠিক আছে, আপনি জমা দিবেন। ভ্যাট তো অফিসে হ্যাঁ, তো ওই যে জমা দেওয়া হয় না 6.6, সেক্ষেত্রে এক্ষেত্রে আপনার চাইলে দিবেন আর কি, না চাইলে দরকার নেই। আহ, দেওয়ার না সিস্টেম তো না, আমি বললাম, আমি আইন তো বলে দিলাম যে দিতে হয়। আইন হলো আপনাকে দিতে বলছে, মূল কপিটা আপনাকে জমা দিতে বলছে, ঠিক আছে। কিন্তু আমরা তো কেউ দিই না। হ্যাঁ, যেহেতু আমরা জমা ওই না, আমরা দিই না কি জন্য আমি বলি, শোনেন, এটাও একটা বলি। আমরা দিচ্ছি না কি জন্য, আমরা যেহেতু অনলাইনে আমরা কিন্তু সাবমিট ওইখানে কিন্তু অ্যাটাচমেন্ট দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ওরা চাইলে ওখান থেকে নিতে পারে। জি ঠিক ভাই, আছে, আমরা অনলাইন কিন্তু আপনার, অ্যাটাচমেন্টে 6.6 সবগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি, তা ওখানে অনলাইনে দিলে আপনাকে হাতে কলমে দেওয়ার দরকারটা কি? কথা বোঝেন নাই? অনলাইন মানে কি? অনলাইন মানে আপনার ওখানে সব অ্যাটাচমেন্ট থাকবে, ওরা ওখান থেকে দেখে নিবে। হ্যাঁ, অনলাইন মানে আপনাকে যাওয়ার দরকার নেই তো ওদের কাছে। ঠিক আছে, আর যদি মনে করেন যে ওদেরকে খুশি করার জন্য যাইতে হবে, তাহলে গেলেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই যে 6.6 যারা আমরা কাটছি তাদের দায়বদ্ধতা বললাম, হ্যাঁ, তাদের যারা ইয়ে হ্যাঁ, বললাম, আর যারা মাহবুব ভাই, আহ, হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, ওই কালকে সার্কেল অফিসে গেছিলাম বুঝছেন, তোরা বললো 6.6 এর নাকি একটা কপি সার্কেল অফিস আবার দিয়ে আসতে হয় যদি আমরা মানে হার্ড কপি দেয়, অনলাইনে না দিয়া। আপনি আইন তো আছে, দেওয়ার জন্য তো বলছে, বুঝলেন না, হার্ড কপি দিতে আচ্ছা বলছে তো। মূল আচ্ছা কপি আচ্ছা, দিতে বলছে তো। মূল কপি, আচ্ছা, মূল বুঝতে কপিটা পারছি। দিতে বলছে আপনাকে। হ্যাঁ, আপনি হ্যাঁ হ্যাঁ, অনুলিপি অনুলিপি একটা পার্টিকে দিবেন, আর একটা আপনি অনুলিপি রাখবেন। ঠিক আছে, মূল আচ্ছা, কপিটাই ওদেরকে জমা দিতে বলছে, আপনি দিয়ে আসতে ঠিক আছে, পারবেন। জমা যদি দেব। আপনার সাথে ঝামেলা করে, আমার দরকারটা কি, হ্যাঁ, জমা দিয়ে দিবেন, আপনি যদি আচ্ছা করেন আচ্ছা, জমা ঠিক দিয়ে আছে, দিবেন। জি জি জি, ঠিক ঠিক আছে, আছে। জি। ঠিক আছে। আহ, তো এখন আমরা এই ধরেন যে যারা এখন আমরা আমরা তো জানলাম যে এখানে আমরা যারা কাটে তাদের কথা বললাম, আর যারা পাবে, হ্যাঁ, তাদের কাজটা কি? যারা পাবে তাদের কাজটা কি? তারা এই যে 6.6টা যখন পাবে, যারা সরবরাহকারী, হ্যাঁ, তারা এটা নিয়ে আসে প্রথমে এটা হ্রাসকারী সমন্বয় করতে পারবে। ঠিক আছে, 6.6টাই দেখেন হ্রাসকারী সমন্বয় সে করতে পারবে। হ্রাসকারী সমন্বয় করার পরে এই যে আপনার হ্রাসকারী সমন্বয়ের সময়সীমা কত, আমরা যে কর মেয়াদে আপনাকে দেওয়া ওই 6 মান্থ দেওয়া, তার কর মেয়াদ থেকে 6 কর মেয়াদের মধ্যে, হ্যাঁ, একটা প্রশ্ন কিন্তু এমসিকিউ মনে রাখেন, এমসিকিউ আসবে পরীক্ষায়। এটা হলো 6 কর মেয়াদের মধ্যে এটা আপনাকে সমন্বয় করতে হবে। আপনি যদি না করেন তাহলে কিন্তু এটা তামাদি হয়ে যাবে। হ্যাঁ,
এটা যেমন মার্চ মাসে সরবরাহ করা হয়েছে, মার্চ মাসে ফর্ম 6.6 জারি করা হলো, আপনাকে অবশ্যই মার্চ মাস বা পরবর্তী 6 মাস মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর কর মেয়াদের মধ্যে সমন্বয় করতে হবে, হ্যাঁ? অক্টোবর মাসের পর সমন্বয় দাবি করতে পারবেন না আপনি আর। ঠিক আছে, এইটাই হলো 6.6 এর ইস্যু। তো আমরা এই যে ধরেন একটা 6.3, এই যে 6.3 এইটা, হ্যাঁ, যে আপনাকে দিচ্ছে 10% হারে। তো এইটা আমরা ধরেন যে এই যে আমরা চালান কাটছি, এই যে 6.6টা ক্রিয়েট করছি, ঠিক আছে, এই যে এবিসি লিমিটেড আমি, আর এখানে এই যে রহিম ট্রেডার্স, হ্যাঁ, এই যে রহিম ট্রেডার্স বিন, আপনার হলো এখানে কি ঠিকানা একটা বিন নাম্বার ভুল হয়েছে, এখানে বিন নাম্বার, হ্যাঁ, তারপর এই যে নম্বর, এখানে হলো ইস্যু তারিখ, এইখানে হলো এই যে সরবরাহ মূল্য দেখেন, এই যে পণ সহকারে, মোট সরবরাহ মূল্য পণ সহকারে 1,10,000, এখানে 10,000, এই যে সব টাকা পেইড করছে, এখানে আমি লিখে দিচ্ছি যে সম্পূর্ণ পরিশোধের জন্য প্রযোজ্য, হ্যাঁ, সম্পূর্ণ পরিশোধ করছে। এই যে দেখেন এখানে আমি উচ্চ কর্তন করতে আমি 10,000 টাকা লিখে দিচ্ছি, ঠিক আছে, এইটা। আর 2 নম্বরটা হলো এই যে দেখেন 1,10,000, এখানে আংশিক পরিশোধ, ঠিক আছে, সে এই দেখেন 1,10,000-এর মধ্যে সে এই যে 55,000 টাকা পেইড করছিল, ঠিক আছে, কিন্তু আমার চালানে যা আছে তা লিখছি, এই যে 50,000 টাকার মধ্যে এই দেখেন 5,000 টাকা এই ভ্যাটটা আসছে, 1,10,000-এর মধ্যে এই দেখেন এখানে 5,000 টাকা আসছে, আংশিক পেইড করছি আমি এটা, এই জন্য এই 6.6টা এরকম হয়, ঠিক আছে। আর আরেকটা ইয়া হলো, আমি একবারে ইয়েটা দেখাই, অরিজিনাল একটা চালান, কালকে একজন আমাকে প্রশ্ন করছিল, এটা দিছিল, হ্যাঁ, যে এভাবে এটা কাটতে পারে কিনা, সে আমি এটা দেখেন আমি একটা জিনিস তৈরি করছি, সেরপর আমাকে প্রশ্ন করছে এটা। তো এইটা দেখেন, এ, এই যে একদম র্যাঙ্কস প্রপার্টিস লিমিটেড, ঠিক আছে, র্যাঙ্কস প্রপার্টিস লিমিটেড, সে একটা দিচ্ছে চালান, দেখছেন, সে এই দেখেন মোট সরবরাহ দেখেন 51,000, এই দেখেন মূসকের পরিমাণ এখানে হলো 7.5%, ঠিক আছে, এই এটা মোট সরবরাহ মূল্য, এখানে কর ভগ্নাংশ করেন কার কাছে ক্যালকুলেটর থাকলে, দেখেন যে 7.5%, এই যেটা 3558 টাকা হয়, হ্যাঁ। তো এইটা দেখেন 3558 সে উচ্চ কোন ভিডিওস কত কাটছে, এই দেখেন 4636 টাকা, মানে 10% ভিডিওস কাটছে সে, ঠিক আছে। এই দেখেন চালানে কত আছে আর ভিডিওসটা কত কাটছে, 10% কাটছে, ঠিক আছে, এই যে একদম একটা চালানের প্রমাণ সহ এটা, কথা বুঝছেন। এই হলো 6.6 এর, এই হলো ইস্যু। ভাইয়া এখন এখন ভাইয়া এখন এই এখন ক্ষেত্রে কার প্রশ্ন রাশকারী আছে বলেন। সমন্বয় কত করবো ভাইয়া? এই ক্ষেত্রে রাশকারী সমন্বয় কত করবে স্যার ভাইয়া? রাশকারী সমন্বয় যেটা করবে, এই যে আপনার এই যে 4636 টাকা করবে, এটা করবে, এটা করবে রাশকারী সমন্বয়টাই এটা করবে, ঠিক আছে, যেহেতু আপনার কেটেই নিবে এটা টাকাটা, হ্যাঁ, টাকাটা কেটে নিবে, এটা এইটা করবে। আর এটা করার পরে আপনাকে 2.5% আবার বৃদ্ধিকারী সমন্বয় করে, যারা 7.5% চালান দিবে তাকে 2.5% আবার বৃদ্ধিকারী সমন্বয় করে দিতে হবে, ঠিক আছে, আর 10% চালান দিলে লাগবে না। এটা আমি ক্লাসে একটা শিখাইছিলাম, ঠিক আছে। এই জন্য ক্লাসগুলো মিস করলে বুঝবেন না, হ্যাঁ, ক্লাসগুলো যদি মিস করেন তাহলে শিখবেন না কিন্তু। এই জন্য বলি যে ক্লাসগুলো করেন, দেখবেন যে শিখে যাবেন। এই যে আমরা এখানে যদি, যেহেতু আমি 10% হারে আমি চালানটা পাবো, যেহেতু আমি 10% হারে চালান দিইনি, আমি 7.5% চালান, 10%-এর আমি ভিডিএস পাবো, তখন আমি তো 10% করলে তো 2.5% তো আমার তো বেশি এখানে জমা হয়ে যাবে, তো সেই 2.5% কি সরকার কি আপনাকে দিবে? দিবে না। তো তখন এটা কি করতে হবে, এইটা আপনার 2.5%, এই 2.5%-এর বেশি কাটছে, সেই 2.5% আপনাকে আবার বৃদ্ধিকারী সমন্বয় করে দিতে হবে, হ্যাঁ, এটা আমরা শিখাইছিলাম, এটা আমাদের ক্লাসগুলো দেখে নিন, ঠিক আছে। মেবি এই, তৃতীয় ক্লাসে। হ্যাঁ, তো এখন বলেন, এখানে আর কোনো প্রশ্ন আছে? তাইলে ভাই আমরা যখন ট্রেডারে প্রক্রিউরমেন্ট প্রোভাইডার হিসাবে হয় ট্রিট হয়, তখন আমি যদি তারে বলি যে আপনার বিলটা 7.5% না করে 10% করে দেন, করে দিলে হ্যাঁ, তো আর আমার এই 10% ঝামেলাটা করে হয় না। করে দিলে তো আর এত আপনার এই ঝামেলাটা নাই তো। আপনি যখনই আপনি হ্যাঁ উচ্চ, হ্যাঁ আপনি ধরেন যে সরবরাহকারী, আপনার ট্রেডার, আপনি দেখছেন যে হ্যাঁ উচ্চ কর্তনকারীর কাছে আপনি সেল করতেছেন, আমি বলি সেল করতেছেন, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে উচ্চ কর্তনকারী, হ্যাঁ, জি অবশ্যই আপনি 10% হারে চালান দিবেন ওকে, জি তাহলে আপনাকে আর বৃদ্ধিকারী সমন্বয়টা করা লাগবে না, এই জি মেকানিজমটা জি করার দরকার হবে না তখন। জি জি 10% দিবেন, 10% সে কাটবে, 10% নিয়ে আসি আপনি কি করবেন, আপনি ভ্যাটও আমি দিবেন 10%, নিয়ে আসে রাশকারী হ্যাঁ সমন্বয় আমি করবেন 10%। অ্যাডজাস্টমেন্টও যাবো 10%ই, তাহলে আর আমার কোনো 10%, ঠিক আছে, ওকে, একদম কোনো জি সমস্যা নাই তখন, আর আপনি জি দিতে পারবেন। এটা এটা সবাই যারা ট্রেডার আছেন, যারা ট্রেডার জি আছেন বা আমদানিকারক আছেন, সবসময় মাথায় রাখেন, যারা উচ্চ কর্তনকারীর কাছে সেল করবেন অবশ্যই 10% হারে চালান দিবেন ওকে, ঠিক আছে, এটা জি যেন মাথায় থাকে, তাহলেই হবে। থ্যাংক ইউ ভাই। তো ঠিক আছে, এরপরে যেটা আমরা ক্লাসে যাব সেটা আরো ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ, অনেকেই জানে বা কাজ করে, বা অনেকে জানে না, হ্যাঁ, এটা কিন্তু আমিও কাজ করি না, কিন্তু আমি শিখছি। তো এইটা জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আর কোনো প্রশ্ন আছে বলেন? না ভাই, দেখা নাই। না ভাই না। হ্যাঁ ভাইয়া ছিল হ্যাঁ বলেন, ভাই আমি 51,000 ভাইয়া টাকা। একজন একজন করে বলেন। হ্যালো। হ্যালো ভাই, আমি বলি
51,000 টাকার মধ্যে যেটা নাকি 3558 টাকা আছে, সেটা কত পার্সেন্ট করে আছে চালানোর মধ্যে? এই যে 51,000 মধ্যে এটা হলো 7.5%। হ্যাঁ, আপনি কর ভগ্নাংশ করেন 51,000 কে, 51,000 ভাগ 107.5 গুণন 7.5 করলে দেখেন ওই যে এটাই আসে। ক্যালকুলেটর আছে? না, 3825 টাকা আসতেছে, এখানে 58 টাকা আসছে, সেজন্য আমি স্টেক করতেছি স্যার। কত আসতেছে? 3825 টাকা আসছে, এখানে আছে না 3500। না, আপনি তো না সরাসরি না 7.5%, না, 7.5% আপনি গুণ করছেন, আমি ওটা তো করলে হবে না। ক্যালকুলেটর ইউজ করছি, আরে না, রাইট আছে হুম, 3558 টাকা 13 পয়সা। আর ওই উনি করছে কি জানেন? না না, উনি করছে 7.5% সরাসরি গুণ করছে ওটাকে। সরাসরি মাল্টিপ্লিকেশন এটা করলে তো হবে না, অর্থাৎ একান্ন এটা হলো কর, হাজারকে আমি বলছি কর ভগ্নাংশ, আমি বলি এখানে কর ভগ্নাংশ সূত্র জানতে হবে, আর ভাগ আর প্লাস 100, ঠিক আছে? এই সূত্র অনুযায়ী আপনাকে ওখানে 51,000-কে গুণ করেন। আর মানে 7.5%, মানে 7.5 ভাগ হলো 107.5 দিয়ে আপনি এটাতে গুণ করেন, করলে আপনি দেখবেন যে 3558 টাকা আসবে, ঠিক আছে? এটা ভুল জি নেই। জি ভাইয়া, ঠিক আছে ভাইয়া। কারণ এখানে পণ্য মূল্য, কারণ কি এটা এটা আমার পণ্য মূল্য, যে মূল্যটা দেওয়া আছে এটা ভ্যাট সহ মূল্য। ভ্যাট সহ মূল্য থাকলে আপনাকে কর ভগ্নাংশ করে আপনাকে ভ্যাটটা বের করতে হয়, ঠিক আছে? এটা কিন্তু জানতে হবে। জি স্যার। ক্লিয়ার? ভাই ঠিক ক্লিয়ার। আছে, আচ্ছা আচ্ছা। কর ভগ্নাংশ না বুঝলে আবার পরে ফোন দিয়েন, সমস্যা নেই। আপনার হ্যাঁ, লজ্জা পাওয়ার কারণ নেই, শিখেন, লজ্জা পাওয়ার এখানে কারণ নেই, শিখবেন, কোনো হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে? জি স্যার। স্যার একটু আমি জানতে চাই। হ্যালো। আর কারো আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ, হ্যালো ভাইয়া। জি হ্যালো বলেন, ভাইয়া, বলেন অর্থাৎ বলেন। অর্থাৎ তাহলে জিনিসটা সামারি হচ্ছে যে সরবরাহ যখন আমাকে 6.3 দিবে, তখন আমি উৎসে করকর্তন করে 6.6 তারপর ব্যাংকে জমা দিব না? আপনি ব্যাংকে আগে বিল কাটার পরে আপনাকে ব্যাংকে জমা দিবেন, যদি আপনার ব্যালেন্সে টাকা না থাকে, ঠিক আছে? আপনি সমন্বয় করতে পারবেন, যদি আপনার ব্যালেন্সে টাকা থাকে, হ্যাঁ, 9.1-এ ক্লোজিং ব্যালেন্স যদি থাকে তাহলে আপনি সমন্বয় করতে পারবেন। আর যদি সমন্বয় না করতে পারেন, আপনার ব্যালেন্সে টাকা নাই, তাহলে সেক্ষেত্রে আগে ব্যাংকে জমা দিবেন। ব্যাংকে জমা দেওয়ার আপনার জমা দেওয়ার পরে রিটার্ন করবেন, রিটার্ন করার পরে আপনি 3 কার্য দিবসের মধ্যে রিটার্ন করার পরে আপনি 6.6টা দিবেন, ঠিক আচ্ছা, আছে? তাহলে আমি আমি ব্যাংকে জমা দিলে ওই ট্রেজারিটা, ওই যে ট্রেজারি যেটা ওই কতগুলো ঘর আছে ট্রেজারি দেখানোর জন্য 50-51 দিকে, ওখানে দেখাবো না ট্রেজারি নাম্বার গুলো? 58 নম্বর ট্রেজারিতে, 58 তো দেখাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে দেখাবো যে, আচ্ছা আচ্ছা, বুঝছি ভাই, বুঝছি। হুম, ঠিক আছে, আমরা রিটার্নে দেখাবো আমরা। হ্যালো। হুম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। আর কোনো প্রশ্ন আছে? 6.6 নিয়ে আর কোনো প্রশ্ন আছে বলেন। হ্যাঁ ভাইয়া, একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি বলেন। একজন প্রতিষ্ঠানে আপনার হচ্ছে 7.5% হারে প্র্যাকটিস করতেছে, এখন সে কি চাইলে 10% হারে করতে পারবে যে কোনো সময়? করতে পারবে, আপনার যে কোনো সময় বলতে আপনি উচ্চ কর্তনকারীর কাছে যদি আপনি সেল করে, সেক্ষেত্রে আপনি কিন্তু যোগানদার হয়ে গেছেন তখন। তো যোগানদারের ভ্যাট রেট কত? 10%। তো সেক্ষেত্রে 10%? আপনি 10% চালান দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ওকে, ঠিক আছে। ঠিক আছে? আপনি যদি ঠিক আছে 15% হারও চালান দেন, আপনি যদি 15% হারও যদি আপনি মনে করেন আমি 7.5% পর্যন্ত আমি এটা বিক্রি করছি, আমি এখন এটা 15% আমি সেল করবো, ঠিক আছে, আমি রিয়াত নিব, আপনি সেটাও হুম। করতে পারবেন, আপনি এর জন্য সেটাও কি করতে ভ্যাট পারবেন। রেজিস্ট্রেশন লাগবে না? মানে কোনো কিছু লাগবে রেজিস্ট্রেশনের না, চার্জ? আপনাকে কোনো কিছু জানাতে হবে না, আপনি আপনার হিসাবটা ঠিক রাখবেন, ও, ওকে, ঠিক আছে। ঠিক আছে? এটা হলো আইন। আর কেউ আছে বলেন, 6.6 নিয়ে বলেন। আমার আর ভাই, একটা কোশ্চেন আছে ভাই, এটা হচ্ছে যে আমি যে হ্রাসকারী সমন্বয় করব, এটা তো উৎসে কর্তনকারী সত্তার উপরে রিটার্ন জমার উপর যেটা 3 কার্য দিবস বলছেন, ওইটার উপর হুম, বেস করে আমার এটা করতে হবে। তো আমি যদি, হ্যাঁ, সে পরের যদি মাসে দেখা পরে গেছে, পরে রিটার্নে করবেন, আপনি পরে রিটার্নে হ্যাঁ করবেন, হ্যাঁ, তাইলে আমি তো, যে সে পরের যদি মাসে। 15 তারিখের পরেই আমারে দেয়, তাহলে তো আর এই রিটার্ন আমি এটা হুম, নিয়ে আসতে পারবো না। না আর সে রিটার্নে আপনি যদি কেন আনবেন? আপনার আনার দরকার হ্যাঁ, তো নেই, আর সে আপনি যদি আগে ভ্যাট 15 দিয়ে দিবেন। তারিখের আগে তার আমার ইস্যু করে দেয়, তার রিটার্নও জমা দিয়ে দেয়, তাইলে আমি ওইটা নিয়ে আসতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে পারবেন, যদি দেয় নিয়ে নিবেন, নিয়ে আপনি করতে পারবেন, সমস্যা নেই, বুঝতে পারছি। ঠিক ঠিক আছে। আছে? জি জি। আর কেউ আছে বলেন। জি ভাইয়া, মনে করেন হ্যাঁ ভাইয়া, আমার আমার 9.1-এ ব্যালেন্স নাই, নেগেটিভ ব্যালেন্স। তো আমি সেজন্য হ্যাঁ, মানে জমা দিব 6.6 কাটার পর জমা দিব। তো জমা হুম। দিতে ট্রেজারিতে কি লিখবো আমি? এটা কি 6.6 পাবো, নাকি এমনি কোনো কিছু, অন্য কিছু লিখতে হয়? না না, আপনি জমা দিবেন, ওটাতে অবশ্যই আপনার এটা তো ভিডিএস কর্তন লিখে দিবেন, ঠিক আছে? আচ্ছা পার্টির নাম আচ্ছা যদি একটা হয়, পার্টির নাম সহকারে লিখে দিবেন, ট্রেজারি চালানের মন্তব্য তো লিখে দিবেন, ঠিক আছে? পার্টির নাম তো আচ্ছা উপরে লেখাই থাকবে, আপনি আচ্ছা নিচে লিখে দিবেন ভিডিএস, ঠিক আছে? ভিডিএস আচ্ছা আচ্ছা কর্তন, ভাই, বুঝছি ভাই, বা বুঝছি। রেজিস্টার্ড পার্সন ভিডিএস, কিংবা আনরেজিস্টার্ড হলে আনরেজিস্টার্ড লিখে দিবেন,
তাহলে আচ্ছা হবে। ভাই, বুঝছি বুঝছি ভাই। বলেন, আর কেউ আছে? যদি কেউ না থাকেন তাহলে আমরা পরবর্তী ক্লাসটাতে যেতে পারি। হ্যাঁ, ওটা অনেক ইম্পর্টেন্ট, সময় লাগবে এটা তো। ঠিক আছে। তো 6.6 আমাদের মোটামুটি এখানে যারা কনফিউশনের মধ্যে ছিলেন, হ্যাঁ, তারা এই জিনিসগুলো একটু ভালোভাবে কেয়ারফুলি করিয়েন, কারণ 6.6টা খুব গুরুত্বপূর্ণ জিনিস এখন। ঠিক আছে। আমি একটা শিটটা দিয়ে দিব, শিটটা দেখিয়ে আবার দেখবেন, হ্যাঁ, না বুঝলে ফোন দিয়েন বা গ্রুপে লিখিয়েন। ঠিক আছে। আর গ্রুপে যারা উত্তর দিবে না, একদম সুন্দর করে কোনো মানে ইনসাল্টিং কোনো কথা বা কোনো যেন না হয় কেউ। ঠিক আছে। কেউ জানে না বলছে সমস্যা নেই, কিন্তু ওকে বলেন যে যদি কেউ প্রশ্ন বুঝতে না পারে, আরো সুন্দর করে লিখতে বলেন প্রশ্নটা। হ্যাঁ। তো উত্তর দেওয়ার সময় অবশ্যই মানে মার্জিত ভাষায় বা রিফারেন্স সহকারে। হ্যাঁ। আর আমি যেগুলো উত্তর দিই সেটা মনে করবেন যে অবশ্যই রেফারেন্স আছে। ঠিক আছে, এটা মাথায় থাকে যেন, যে রেফারেন্স ছাড়া আমি কোনো উত্তর দিব না। তো স্যার এই পিডিএফটা কি পাওয়া সেক্ষেত্রে যাবে? হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে দেবো ভাইয়া, সব দিয়ে দেবো, টেনশন করার ওকে দরকার নেই। স্যার, থ্যাংক তো ইউ স্যার। এখন সেই ক্ষেত্রে আপনারা ওই 6.6 নিয়ে বা যে কোনো গ্রুপে যেটাই লিখবেন সুন্দর করে, মানে যেটা লিখবেন না একবারে সুন্দর করে লিখবেন প্রশ্নটা। ঠিক আছে। যেন প্রশ্নটা যেন পড়ে কেউ সবাই বুঝতে পারে। হ্যাঁ। আমি ওই লেখার সময় পাই না, তো এত বিজির মধ্যেও আমি করি, ওই জন্য ফোন দিয়ে সাথে সাথে বলে দিই যে এটা এটা হবে। হ্যাঁ। মানে লিখতে গেলে তো একটু সময় লাগে, তো এই জন্য আমি আর মানে লিখি না। তো ওই জন্য ফোন দিয়েই বলে দিই। তো অনেকে আবার বলতেছে যে ভাই আপনি এখানে লিখলে আমরা একটু শিখতে পারতাম, এটা ভালো যে এটা লিখতে পারলে অনেক ভালো হতো। তো আমি মানে ব্যস্ততার জন্য মানে অনেক সময় লিখতে পারি না, এই জন্য অনেকে ফোন দেয়। ঠিক আছে। স্যার ভয়েস দিয়ে দিন স্যার, তার ইজি আমাদের আমরা পেয়ে যাবো বাহ, আনসারটা। না ভয়েস দিলে হয় না, কারণ কি আমি কি করি জানেন, ওই যে ওকে ফোন দিয়ে শুনি আগে, যে আপনার ডিটেলসটা বলেন আমাকে, ডিটেলস শোনার পরে ওকে উত্তরটা দিই। ঠিক আছে, এই জন্য সুবিধা হয়, কারণ ও সবকিছু লিখতে পারে না, তো আমি তো দেখি যে প্রশ্নতে সবকিছু লেখার হয় না। এই জন্য আমি ফোন দিয়ে শুনি যে আপনার কি প্রবলেম বলেন, শুরু থেকে বলেন। এই জন্য শোনার পরে ওনাকে অ্যান্সারটা এইভাবে দিয়ে দিই। ঠিক আছে। তো দেখি আমি যদি ওই কোশ্চেন গুলো যদি করতে পারি, রিভিউ করতে পারি, করবো, হ্যাঁ, চেষ্টা করবো। ঠিক আছে। থ্যাংক ইউ। এই হলো আমাদের 6.6 নিয়ে কোনো থাকলে সবাই বলবেন। পার্টিসিপেট কমে যাচ্ছে কেন? ফার্স্ট হলো যা, তো মনে হয় এই কারণে ভাই। ভাইয়া কমে নাই তো বেশি পার্টিসিপেট হয়েছে। 4 জন না পার্টিসিপেট 5 জন? 4 জন কমে গেছে। 4 জন কমে। পার্টিসিপেট কমে গেছে, 50 জন না হলে তো ক্লাস করে লাভ নেই, বুঝছেন। হ্যাঁ, 4 জন কমে গেছে ভাই। এত রোজা তো কষ্ট করে হয়তো আমরা সবাই করতেছি। পার্সোনাল ব্যস্ততার হম। কারণে চলে গেছে, কেউ হয়তো বা বের হয়েছে। আবার অনেকের ইফতারি বানাইতে হবে, আমাদের বোনেরাও তো আছে আমাদের সাথে, দেখলাম কয়েকজন। কেবল 3:30 বাজে, হ্যাঁ, কেবল 3:30 বাজে, সমস্যা নেই। আমরা না আরে অনেক বোনরা তো ওই বলেছে জামাইয়ের বাসায় থাকবে, তো আজকে ইফতারি সুন্দর করে বানাবে, সেক্ষেত্রে একটু সময় নিতে আরে হয়। না মাহবুব ভাই, তৌহিদ ভাই মনে হয় নিজে ইফতারি বানাইবো এই জন্য বলতেছে। ও, হতে পারে হতে পারে, এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ না, এত তো বুঝতে করা পারি আপনি হয়। আজকে। আচ্ছা ঠিক আছে। তো আমরা এই যে রিভার্স হবে ক্লাউজ নিয়ে একটু কথা বলি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো একটা হ্যাঁ ইম্পর্টেন্ট ভাই বলেন। একজন মনে হয় সেদিন আমার সাথে কথা বলছিল সেবা আমদানি নিয়ে। কেউ আছেন নাকি যে কাজ করেন, সেবা আমদানি করে 9.1 পূরণ করছেন, এরকম কেউ আছেন এখানে? না ভাই, এটা আইডিয়া কম আছে আমার, বলেন। আইডিয়া কম আছে না? আছে, হ্যাঁ অনেকে আছে যে এটা পূরণ করে। হ্যাঁ, এবার কিন্তু ঝামেলায় পড়ছে, কারণ কি রিভার্স কাজটা 9.1-এ আমাদেরকে ম্যানুয়ালি এন্ট্রি দিতে হয়। হ্যাঁ, কিন্তু এবার ম্যানুয়ালিটা তুলে দেওয়ার পরে এটা কিন্তু ঝামেলা করে ফেলছে, এটা ভাই, এন্ট্রি দেওয়া যাচ্ছে না। এখন ওই যে ঠিক আছে। তো ভাই, ইম্পোর্টেড ডাটাও তো দেখা যাচ্ছে যে হ্যাঁ, একটা ইনপুট ডাটা বিলোবিলি আমিও এক ধরা মাসে গ্যাপ। খাইছি। আমি আমি একটা বিলিমিটি ধরা খাইছি, 4 কোটি টাকা ভ্যাট আছে। হ্যাঁ, এটা হ্যাঁ আমি হ্যাঁ গত মাসে নিতে পারিনি। তো এটা নিয়ে কথা বলতেছি, দেখি এটা নিয়ে দরকার হলে এনবিআর পর্যন্ত যাইতে হবে আমার, কারণ এটা ডাটা তো নিয়ে আসতেই হবে। কথা বলছেন, 4 কোটি টাকা তো লস করবো না, হ্যাঁ। তাই না? না, এটা এটা কেন বন্ধ করে দিল ভাই, এটা বুঝলাম না এটা এটা। এটা বোঝে না, এটা বোঝে না যে বেশি মাতব্বর সেইটাই। এনবিআর, মানে কিছু কিছু লোকজন আছে না জানেই সবকিছু করতে চাই, বুঝছেন। সমস্যা এই যে হ্যাঁ একটা জিনিস করলে, একটা ইমপ্লিমেন্ট করলে এটার ভবিষ্যৎ কি হবে, তার পিছনে কি হবে, সবকিছু আগে ঘাটতে হবে না। হ্যাঁ না অবশ্যই। ঘাটেই আপনি একটা জিনিস বন্ধ করে দিলেন, তাহলে তো কারণ হলো না। সাপোজ কারণ ধরেন যে কালকে একটা আমি আমার একটা একটা শোনেন, আমি একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস বলি। সাপোজ ধরেন যে আমার সফটওয়্যার একটা জিনিস আমি ওপেন করে রাখছি, ঠিক আছে, ভ্যাট সফটওয়্যারে, হ্যাঁ যেটা ওপেন করার কথা নয়, হ্যাঁ, এটা ওপেন করা যায় না, কিন্তু আমি এই জিনিসটা আমি ওপেন করে রাখছি। তো কালকে আমার একটা জিনিস সমস্যা হয়ে গেছে, ওই জিনিসটা। তো এখন আমার অ্যাকাউন্টস ম্যানেজার বলতেছে যে মা ভাই এটা করে রাখছেন কেন, ওপেন করে রাখছেন কেন? তো আমিও তো ভুলে গেছি, বুঝছেন, যে কি কারণে হ্যাঁ এটা ওপেন করে রাখছি। হ্যাঁ, পরে আমি বললাম, কে রে, হ্যাঁ এটা এটা তো ওপেন করার কথা না। কথা আমি না। তখন বলতেছি এটা তো ওপেন করার কথা না, এটা কেন ওপেন করলো? তারপরে আমি তো পরে আমি যে আমার আইটি যে ইয়ে আছে, ভ্যাটের যে ইয়ে আছে, ছেলে আছে, ওকে বললাম, এই মিশকাত, এটা আপনি ওপেন করে রাখছেন কেন? আপনি এটা এখনই বন্ধ করেন, আমি ওর কাছ থেকে আর কিছু শুনতে চাইনি, বুঝছেন। এখন এটা বন্ধ হ্যাঁ করেন, বন্ধ করার পর আমাকে রিপোর্ট দেন।
তো ও মানে বন্ধ করার জন্য মেসেজও দিয়ে দিছে। পরে সুখে কাছে আমার কাছে মানে আস্তে আস্তে আসে, পরে মানে আস্তে ধীরে বলছে, স্যার এটা স্যার বন্ধ করলে তো স্যার একটু ঝামেলা করবেন। কি হয়েছে এটা? তো স্যার এটা তো আপনি খুলে রাখতে রাখতে বলছিলেন। তাই নাকি? তো কেন বলেন তো? তখন ও বলতেছে, স্যার এই ঘটনা, এটা আপনি বন্ধ করলে আপনি এই বিপদে পড়বেন, দেখছেন? তখন আমি তো এটা তো সত্যি, এটা তো সত্যি, এই জন্য তো আমরা এটা আলোচনা করে কিন্তু আমরা এটা ওপেন করে রাখছি, ঠিক ওপেন আছে? করে রাখছি। ওপেন করে রাখছি। তো এখন ধরেন যে হুম। সাথে সাথে বলেন মেসেজ তাড়াতাড়ি ডিলিট করেন, আর ওদেরকে বলেন এটা যেন বন্ধ করে। তো এই যে জিনিসগুলা, এই যে না জানলে যেটা হয়, বুঝলেন নাই? এই যে না জানে আমি বন্ধ করতে বলছি, কিন্তু এর ভিতরে যে কি রহস্য আছে এটা তো ভুলে গেছি। ভুলে তো গেছি। এই হলো সমস্যা আমাদের এনবিআর, বুঝছেন? যে এরা এই যে কাজটা করছে, যে এরা ভুলে গেছে যে এই যে ভিতরে কি কি কাজ আছে, হ্যাঁ। তো আমারও 2টা বিলো এই জন্য এন্ট্রি ভাই, আমি এন্ট্রি করতে পারতেছি না। মেয়াদ এটা এদিকে 2 আমাদের মাস বাকি এটা আছে। লেখালেখি করতে হবে, কমিশনার চিঠি দেন, হ্যাঁ। আমরা হ্যাঁ। কমিশনার চিঠি দেবো, ঠিক আছে? কমিশনার দেবো, কমিশনার না হলে আমি সরাসরি এনবিআর এ যাবো, হ্যাঁ। ওরে এটা কাজ হুম। করতে হবে আমার, এই সামনের মাসে এটা এটা করে বড় ফেলবো, যদি সামনের মাসে প্রবলেম, না আসে। কারণ এটা যে কোনো প্রবলেমের কারণে একজন না নিতে পারে ওই মাসে, পরের মাসে এটা সে হম নিতে হম পারে। না না, সে তো ঝামেলা হয়ে যাবে, কমিশন পাবে। ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ, ঝামেলা হয়ে যাবে। ধরেন যে আমার 100 কোটি টাকা ব্যালেন্স আছে, কিন্তু 169 কোটি হ্যাঁ, টাকা ব্যালেন্স আছে, কিন্তু ধরেন যে এই 4 কোটি টাকা আমার লাগতেছে না, কিন্তু ছোট লাগতেছে কোম্পানি না। হলে 4 কোটি টাকা কত চিন্তা করেন তো আপনি। হ্যাঁ, তার এই 4 কোটি এটা টাকা আমি, না হলে তাকে মনে করেন ভ্যাট দেওয়া লাগতো, ধরেন ভ্যাট হ্যাঁ, দেওয়া লাগতো, তখন কি করতো সে? ঝামেলা না এটা? ঝামেলা অবশ্যই। এটা অনেক বড় ঝামেলা, হ্যাঁ? এটা আসলে এরা ওই যে না না বুঝে, যেটা আমার মতে যেটা না বুঝেই মনে করেন যে বন্ধ করে দিচ্ছে, বুঝছেন? এই হ্যাঁ হলো ভাই, এটা সমস্যা। নিয়ে একটু আগাইতে হবে আমাদের, কারণ এটা অনেক আগাইতে প্রবলেম। হবে, এটা আগাইতে হবে, এটা সব জোর ধরে একটা ইয়া করতে হবে, হ্যাঁ। মানে সবাই মিলে হ্যাঁ, একটা ইয়া করতেই হবে, এটা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হুম, আহ, ঠিক আছে। তো আজকে কি রিভার্সটা শিখবেন বলেন? এনার্জি আছে? জি জি ভাইয়া, কন্টিনিউ করেন, হ্যাঁ, অবশ্যই আছে স্যার, করবো। অবশ্যই আছে। ইনশাল্লাহ স্যার কন্টিনিউ করেন। আচ্ছা, একজন বাড়ছে স্যার। এটা এটা নতুন করে ইয়া, এই তৈরি ভাই, এটা নতুন করে ইয়া রেকর্ড করেন না, ওটা ওটা ইয়া করে দেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি, হ্যাঁ। মাহবুব ভাই, ভিডিওটা ছোট করে দিলে মনে হয় বেশি ভালো হবে, তাহলে ভালো হতো। দেখা ভিডিওটা গেছে ছোট করলে সুবিধা হয়, এই জন্যই বলতেছি, ছোট হ্যাঁ, করলে হ্যাঁ, সবার জন্য একটু সুবিধা হয়। হ্যাঁ, সবার জন্য সুবিধা হবে, ওখান ইন্টারেস্ট থেকে কি থাকবে ভিডিও দেখার। ইয়েটা করা যাচ্ছে না আপনার? ওখান থেকে ইয়ে করা যাচ্ছে না? এটা একটা আলাদা টপিক থাকবে রেকর্ড, স্যার ইয়ার। রেকর্ডটা বন্ধ করে দিয়ে আবার রেকর্ড করা যাচ্ছে না নাকি? রেকর্ড বন্ধ করা যায়, পুশ করে বন্ধ করা যায়, কিন্তু রেকর্ড এইটা, এই ফুল ক্লাস এইটাই রেকর্ডিং হবে, টেনে যাবে। যদি আমি ক্লাস থেকে বের হয়ে যাই আবার ঢুকি, তাইলে আবার নতুন করে করতে পারবো। বের হবো? তো আমরা কি হ্যাঁ, বের হয়ে যাব? হ্যাঁ, আমি ঠিক আছে বের হবো। স্যার। শুধু বের আমি, হয়ে আবার নতুন জয়েন করি। আমি এটা শুধু একটা বের হবো। আলাদা বের টপিক হয়ে আবার রাখলে স্যার নতুন ভালো জয়েন হবে। করি। ভাইয়া আমি হ্যাঁ শুধু হ্যাঁ, বের নতুন হই, ভাবে জন্য। অন্য কারো বের হ্যাঁ হতে হ্যাঁ, হবে না। শুধু আমি ও বের আপনি হবো বের আর হলে হবে না? শুধু ও তোমার আচ্ছা আচ্ছা আচ্ছা, চলবে চলবে। ওকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক ওকে, আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে ঠিক আছে, তাহলে তো ঠিক আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে ভিডিওগুলো দেখতে অনেক ইন্টারেস্টিং হবে, মানে হ্যাঁ সুন্দর হ্যাঁ হবে। হ্যাঁ,